আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমি টু অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা লেকচার 4 শুরু হয়ে গেছে। সো আমরা 3টা লেকচার কমপ্লিট করছি আর 3টা লেকচারের মাঝখানে আমাদের যে গত লেকচার ছিল আমরা একটু গত লেকচারে ফিরে যাব। সো দেখো গত লেকচারে ফিরে যাওয়া বলতে আমরা আসলে এই ম্যাটটাতে ফিরে যাব। দেখো গত লেকচারে আমরা এই ম্যাটটা দেখছিলাম। সো এই ম্যাটটাতে আমরা একটা জিনিস ভুল করছিলাম, ঠিক আছে? এই যে ভুলটা করলাম সেটা হচ্ছে, আশা করি যে অনেকে ধরে ফেলছো। আর যারা ধরতে পারো নাই তারা একটু ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে একটু দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো যে এখন আলটিমেটলি আমরা কি ভুল করছি, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা পজ করে ব্যাপারটা বুঝে ফেলছো, আর যারা বোঝো নাই তারা আমার সাথে বোঝার চেষ্টা করো আর কি, ঠিক আছে? সো আগে আমি একটু সিনারিওটা বোঝানোর চেষ্টা করি যে কি কি জিনিস ছিল। সো হয়তো বা তোমরা অনেকে ভুলে গেছো ম্যাটার সম্পর্কে। সো ব্যাপারটা ছিল যে এখানে খুবই সিম্পল, যে আমাদের একটা চাকা হচ্ছে চলতেছিল বা গড়াচ্ছিল। সো চাকা যদি চলে তার আসলে আমাদের দুইটা ভেলোসিটি দেখতে পাই বা দুইটা আসলে আমাদের কাইন্ড অফ গতি দেখতে পাই। একটা হচ্ছে সে সামনের দিকে যাচ্ছিল, ওইটার কারণে তার একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে ½ mv², ঠিক না? আরেকটা তার গতিশক্তি থাকে যেটা তার ঘোরার জন্য বা ঘূর্ণনের জন্য, সেটার জন্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের ½ I⍵², ঠিক আছে? আচ্ছা, সো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা নর্মালি আসলে খুব সিম্পলি আমরা জিনিসটাকে করছিলাম, বাট একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে আই বের করার ক্ষেত্রে কি বের করছিলাম, আই যেগুলো দেখছিলাম শুধুমাত্র আমরা mr² বসাই দিছিলাম, ঠিক না? আচ্ছা, এখন আই এর ব্যাপারটা ছিল যে আমাদের জড়তা ভ্রামক যেটা, সো এই জড়তা ভ্রামকটা আমরা আসলে mr² কিভাবে বের করতাম, মানে mr² কখন হইতো? mr² হইতো যদি সিম্পলি আমাদের m ভরের একটা বস্তু কণা থাকতো। কি থাকতো? m ভরে যদি একটা বস্তু কণা থাকতো, সেক্ষেত্রে আলটিমেটলি সেটা যদি আর ব্যাসার্ধ নিয়ে ঘুরে, সেক্ষেত্রে আমাদের mr² হইতো, ঠিক না? এখন আলটিমেটলি আমরা একটা চাকার কথা যদি চিন্তা করি, সাপোজ এই হচ্ছে আমাদের একটা চাকা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেই চাকাটা। সো চাকার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের ক্ষুদ্র একটা বস্তু কণা নাই যে আসলে এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, এমন তো না। এটা একটা চাকা, তার একটা ভর আছে, ভালো পরিমাণে একটা ভর আছে। আর চাকার ক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পাই সেটা আসলে কেমন হয় সাধারণত, সেটা সাধারণত এইরকম হয়, এরকম হয়, তারপর এরকম হয়, তারপর এরকম হয়, এরকম হয়, এরকম টাইপের হয়, ঠিক না? তাহলে আলটিমেটলি আমাদের এখানে কিন্তু শুধু একটা বস্তু কণা নিয়ে চিন্তা করলে হবে না, প্লাস আরো একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে একটা গোলাকার বস্তু যেটা দেখতে পাচ্ছি, ওইটা কিন্তু একদম কি বলে কেন্দ্র বরাবর বা হচ্ছে একদম মাঝ বরাবর যে অক্ষ আছে, ওই অক্ষ বরাবর কিন্তু ঘুরতেছে চাকাটা, ঠিক না? এখন এই অক্ষ বরাবর ঘুরে এমন কোন একটা ক্রাইটেরিয়া আমরা দেখছিলাম কিনা, বা যেটা আমরা কি বলি এটাকে আমরা নিউটনের মেকানিক্সে দেখছিলাম কিনা, একটু মনে করার চেষ্টা করব। সো দেখো, আমরা যদি শেপের কথা চিন্তা করি তাহলে আলটিমেটলি আমাদের এখানে দুইটা ক্যাটাগরিতে পড়ে। এটা হইতে পারে আমাদের রিং, হইতে পারে একটা ডিস্ক বা যেটাকে আমরা বলি চাকতি, এই দুইটা একটা হইতে পারে। সো একটু যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে রিং এর কথা যদি চিন্তা করি, তাহলে রিং এর মাঝখানে কিন্তু আসলে কোনো ধরনের ম্যাস বা ভর নাই, ওইখানে কিন্তু পুরোপুরি খালি থাকে। বাট আলটিমেটলি আমরা যদি চিন্তা করি ডিস্কের কথা, পুরোটা একদম ভরাট থাকে। তাহলে কিন্তু কাছাকাছির যদি চিন্তা করা যায় তাহলে আলটিমেটলি আমাদের কিসের মধ্যে পড়ে? ডিস্কের মধ্যে পড়ে। কেন বলতো? কারণ আলটিমেটলি আমাদের যদি রিং হইতো তাহলে আমাদের মোটামুটি এই পাশটাতে ভর থাকতো, ভিতরে কিন্তু কোনো ভর থাকতো না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে। তাহলে এই যে ভর আছে, তাহলে এটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? ডিস্কের সাথে তুলনা করতে পারি বা চাকতির সাথে তুলনা করতে পারি। চাকতির ক্ষেত্রে আমাদের আই কি ছিল বলতো? চাকতি, এটাকে আমরা বলতে পারি ডিস্ক। ডিস্ক যদি বলি তাহলে এই ক্ষেত্রে ডিস্কের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের বলতো আই বা জড়তার ভ্রামক কত ছিল? জড়তার ভ্রামক ছিল ½ mr²। কত ছিল? ½ mr²। আর রিং এর ক্ষেত্রে ছিল শুধুমাত্র mr²। তাহলে আলটিমেটলি আমাদের এইখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে এটা আমাদের mr² হবে না, এটা হয়ে যাবে আমাদের ½ mr²। কত হয়ে যাবে? ½ mv² কেন লিখলাম? ½ mr² হবে। কত হবে? ½ mr², ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের মোটামুটি সবকিছুই ঠিক আছে, জাস্ট আমাদের mr² জায়গায় ½ mr² হবে। তাহলে আলটিমেটলি আমাদের সবগুলোর সাথে এটার সাথে একটু হাফটা গুণ দিয়ে দিতে হবে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমাদের এটার সাথে যদি আমরা হাফ গুণ দিয়ে দিই, তাহলে দেখো আলটিমেটলি আমাদের জাস্ট আনসারটা একটু ভুল আসবে, মানে আনসারটা একটু ডিফারেন্ট আসবে আর কি। সো দেখি আনসারটা একটু করার চেষ্টা করো, আমিও করার চেষ্টা করি। সো দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের হাফ আছে ইন্টু 20 ইন্টু 15 প্লাস হাফ ইন্টু 20 ইন্টু 0.5² প্লাস 30² প্লাস হাফ। তাহলে দেখতে পাচ্ছি আনসার হচ্ছে আমাদের 3375 জুল, ঠিক আছে? এই তো এই হয়ে গেছে আনসারটা। সো দেখতে পাচ্ছ এই একটা ভুলের কারণে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, সো চলো এবার আমরা চলে যাবো একদম আমাদের লেকচার 4-এ, যেটা দিয়ে আসলে আলটিমেটলি আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল। সো দেখো, আমাদেরকে এই লেকচারের প্রথম যে পার্টটুকুতে আছে আলটিমেটলি আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া আছে যে আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক দেখবো। এর আগে দেখছিলাম কি? দেখছিলাম তো আমাদের যে যেটা ছিল আমাদের, সেটা আমাদের p² সমানুপাতিক যদি আমাদের mটা কি থাকে? ধ্রুবক থাকে, তাই তো? বাট এখানে যেহেতু আমাদেরকে একটা জিনিস বলে দিছে, দেখো আমাদের একটি হালকা বস্তু বলে দেওয়া আছে, একটি ভারী বস্তু দেওয়া আছে।
দুইটা বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে বড় বস্তু, একটা হচ্ছে ছোট বস্তু। একটা বড় হাতের এম ভর, তাহলে ভরটা বেশি, আর ছোট হাতের এম মানে হচ্ছে ভরটা ছোট। তাহলে আমাদের দুইটা বস্তু দেওয়া আছে যাদের আসলে ভরটা কি সেম না। তাহলে ভর যদি সেম না হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার, এটা কিন্তু আমি চাইলে বলতে পারি না। বলতে পারি কি? পারি না। তো আমাদের ই কে বা ই কাইনেটিক ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার কখন বলতে পারি? যখন আমাদের এমটা কনস্ট্যান্ট ছিল। মনে আছে কি? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আগের ক্লাসটা একটু দেখে আসতে পারো। সো এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে যেটা বলছে যে আমাদের ভরবেগ সমান, ভরবেগ যদি সমান হয় তাহলে এইটার ভরবেগ কত হবে, এটার ভরবেগ কত হবে। সো এইটার ভর নিই, প্রথমটার ধরো ভর নিলাম হচ্ছে আমাদের বড় হাতের এম, ভেলোসিটি ধরলাম বড় হাতের ভি। পরেরটার কথা যদি চিন্তা করি যে ভর হচ্ছে আপনার ছোট হাতের এম আর ভেলোসিটি হচ্ছে আমাদের ছোট হাতের বি। বুঝা গেছে? তাহলে আমাদেরকে বলে দিছে যে এই দুইটার ভরবেগ সমান, এই দুইটার কি ভরবেগ সমান। আচ্ছা, সো এখন এই দুইটার ভরবেগ যদি সমান হয় তাহলে আমাদের গতিশক্তির কার বেশি হবে বা কার কম হবে এটা আমরা দেখার চেষ্টা করবো। দেখো আমরা যদি গতিশক্তি, দেখো এখানে একটু জিনিসপাতি দেওয়া আছে, এগুলো আমরা এখন না দেখি, মানে এগুলো দেখতে পারো চাইলে, বাট আলটিমেটলি এই জিনিসটা আমরা না দেখে আমাদের নিজের মতো করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, দেখো আলটিমেটলি আমরা জানি যে ই কে ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কত হবে? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? সো কোনো একটা ভারী বস্তু যদি থাকে তার এমটা বড় হবে, মানে ভরটা বড় হবে, কিন্তু আলটিমেটলি আমাদের ইকে যেটা আছে বা ই কাইনেটিক যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করতেছে না, ভেলোসিটির উপর কিন্তু ডিপেন্ড করতেছে, ঠিক না? ভেলোসিটি কিন্তু দুইটা ক্ষেত্রে সমান না, একটু বুঝো কিনা। দুইটার ভরবেগ যেহেতু সমান, ভর যেহেতু ডিফারেন্ট, তাহলে ভি কিন্তু ডিফারেন্ট। ভি কিন্তু ডিফারেন্ট। দেখো তুমি নর্মালি যদি চিন্তা করো যে ভাই দেখেন আমাদের এইখানে যে ভরটা আছে এমটা বড়, তার এইখানের এমটা কত হবে? ছোট। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে এইটার এমটা যেহেতু বড় তাহলে ভিটা হবে ছোট, আর এইটার এমটা যেহেতু ছোট ভিটা হবে বড়। বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝাই। সাপোজ এখানে ভরটা সাপোজ হচ্ছে আমাদের 20, সাপোজ ভরটা হচ্ছে আমাদের 20 আর ভেলোসিটিটা সাপোজ 1, ঠিক আছে? এরপরে ওইটার এমটা হচ্ছে সাপোজ হচ্ছে 2 আর এটা কত হবে? এটা হবে আমাদের 10। ব্যাপারটা দেখো, এইটা 20 ইন্টু 1 কত? 20, 2 ইন্টু 10 কত? 20। তাহলে এবার দেখো আমাদের এমটা কত? এমটা দেখতে পাচ্ছি 20 বড়, আর এখানে এমটা হচ্ছে আমাদের ছোট। এখানে দেখো ভেলোসিটিটা কত? ছোট, আর ভেলোসিটি এইখানে ভেলোসিটিটা কি বড়। তাহলে এরকম তুমি করে দেখতে পারো যে আসলে দুইটা যদি সমান হয় তাহলে আলটিমেটলি আমাদের একটার ভর যদি হয় ছোট তাহলে আরেকটা ভেলোসিটি হবে বড়, তারপর এইটা যদি ভর হয় ছোট তাহলে ওইটা ভেলোসিটি হবে বড়। এরকম হচ্ছে কাহিনী আর কি, সিম্পলি, বুঝছো? তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পেলাম কিন্তু ভর কিন্তু আসলে সেম না, দুইটার ভর সেম না, তাহলে আমাদের ভেলোসিটিও সেম না। তাহলে আলটিমেটলি আমরা যদি বলতে পারি যে আমাদের ইকে যেটা আছে সেটা আমাদের এম এর উপরও ডিপেন্ড করবে, ভি এর উপরও ডিপেন্ড করবে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি করতে হবে? আমাদেরকে দেখার চেষ্টা করতে হবে যে আমাদের ভরবেগটা যেহেতু কনস্ট্যান্ট বা ভরবেগটা যেহেতু সমান, তাহলে ওই ভরবেগে রূপান্তর করতে হবে জিনিসটাকে। আচ্ছা দেখো, তাহলে এখন এইটাকে যদি আমি ভরবেগে রূপান্তর করি, চিন্তা করো আলটিমেটলি আমরা যদি ভরবেগে রূপান্তর করি আমরা যেটা দেখতে পাবো যে ই ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? ছোটবেলায় দেখছিলাম এম দ্বারা গুণ করবো উপরে আর নিচেও এম দ্বারা গুণ করবো, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো নিচে হচ্ছে আমাদের টোয়াইস এম আর উপরে যদি এম দ্বারা গুণ করে ফেলি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এটা হবে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? পি স্কোয়ার, ঠিক না? এই তো শেষ, কাজ শেষ না? হ্যাঁ, এখন আমাদেরকে যেটা বলছে যে আমাদের ভরবেগ যদি সমান হয় তাহলে পি যদি সমান হয়, মানে দুইটা ক্ষেত্রে যদি ভরবেগ সমান তাহলে পিটা কনস্ট্যান্ট দুইটার জন্য, তাহলে পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি কি ই ইজ প্রপোর্শনাল টু আমাদের 1/m। 1/m কেন? টুটাও তো কনস্ট্যান্ট, বা এখানে যেটা আছে হাফটাও তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের এই হাফটাকে আমি প্রপোর্শনালের ভিতরে ঢুকে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাবো যে দেখেন ভাই আমাদের ই ইজ প্রপোর্শনাল টু আমাদের 1/m। ভর যদি বেশি হয় তাহলে আমাদের ইটা কম হবে, ভর যদি কম হয় ইটা বেশি হবে। তাহলে এবার বলো হালকা বস্তুর ভর কি? ছোট। হালকা বস্তুর ভর যদি ছোট হয় তাহলে তার হবে কি ই কত হবে? বেশি হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখো এখানে দেখি ভারী বস্তুর গতিশক্তি, ভারী বস্তু যেটা আছে সেটার আমাদের এমটা বড় তাহলে ইটা ছোট হবে, ঠিক না? গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি না এটা হবে না, এই যে এখান থেকে আমরা দেখি, দেখো বলে দেওয়া আছে যে হালকা বস্তুর যে গতিশক্তিটা সেটা ভারী বস্তুর গতি শক্তি অপেক্ষা বেশি। কেন বলতো? হালকা বস্তু মানে কত? এমটা কি হবে? ছোট, তাহলে ইটা কত হবে? বেশি হবে। তাহলে হালকা বস্তুর গতিশক্তি যেটা আছে সেটা ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা কি হবে? বেশি হবে। এই হচ্ছে কথা, সিম্পলি আমরা এটার মাধ্যমে প্রমাণ করতে পারি। তো তুমি এই ব্যাপারটা একটু দেখে নিও। এবার আমরা একটু মোছাটা একটু কেটে ইয়াটা করতে দিই। তাহলে এই ব্যাপারটা তোমরা একটু চাইলে দেখতে পারো, এই ব্যাপারটা বুঝো কিনা। যদি না বুঝে থাকো কোনো দরকার নেই এই জায়গায় যাওয়ার, জাস্ট আমরা এখানে কি করব, আমরা দেখার চেষ্টা করবো যে কোন জিনিসটা সমান, কোন জিনিসটা যে জিনিসটা সমান ওটাকে আমরা কনস্ট্যান্ট ধরে আমরা কি করে ফেলতে পারি, এরকম একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এই তো এইবার আমরা দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে এবার একটি হালকা বস্তু আছে একটি ভারী বস্তু আছে, দুইটা গতিশক্তি সমান। কি আছে? দুইটা গতিশক্তি সমান। গতিশক্তি যদি সমান থাকে তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি প্রমাণ করবো বলতো? আমাদের ভরবেগ তুলনা করবো অবশ্যই, ঠিক না? তাহলে দেখো আমরা যদি গতিশক্তির কথা চিন্তা করি, গতিশক্তি যদি সমান হয় তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? দেখো তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ই ইজ
ই ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি আমাদের পি স্কোয়ার বাই টোয়াইস এম, এটা লিখতে পারি। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টোয়াইস এম লিখতে পারি। এখন আমাদের এমটা আমাদের এখানে আমাদের বলছে ইটা সমান, কি বলছে ই সমান, তাহলে ই যদি সমান হয় তাহলে প্রথমটা ক্ষেত্রে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এটা হবে আমাদের E1 ইজ ইকুয়াল টু হবে আমাদের কি E2, গতিশক্তি সমান, এই যে গতিশক্তি সমান গতিশক্তি সমান, তাহলে প্রথমটা গতিশক্তিকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি টোয়াইস এম, বড় যেহেতু প্রথমটা যেহেতু আমাদের বড় হাতের এম, তাহলে আমরা লিখতে পারি টোয়াইস এম, আর উপরে লিখতে পারি আমরা ধরো এটাকে বলতে পারি আমরা পি এম স্কোয়ার। এই ব্যাপারটা বুঝছো কিনা বলো। প্রথম যে বস্তুটা সেটাকে আমরা বলছিলাম যে ভারী বস্তু, তাহলে ভারী বস্তুর ভর হবে নিচে, আর হচ্ছে আমাদের এই যে ভরবেগ যেটা আছে সেটাকে আমি এম দ্বারা প্রকাশ করে দিলাম, যেটা আমাদের বড় বস্তুটা ভরবেগ, ঠিক আছে। এই যেটা লিখে ফেলছি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি আমরা ছোট হাতের বস্তু যেটা আছে ওইটার ভরবেগ স্কোয়ার আর ছোট হাতের এম। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের টোয়াইস কাটা, তাহলে এবার আমরা কি করতে হবে, আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। সো আমরা দেখার চেষ্টা করবো যে এইটা যে দেখেন ভাই আমাদের এই যে আমাদের পিএম যেটা আছে এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, সেটাকে আমরা চিন্তা করতে পারি যে পিএম, তাহলে এইটাকে আমরা কি করে দিই, স্কোয়ার আকারে লিখে ফেলি। তাহলে স্কোয়ার আকারে যদি লিখে ফেলি তাহলে এই পার্টটুকু হয়ে যায় আমাদের এম বাই এম, ঠিক আছে। এই পার্টটুকু লিখতে পারি আমরা এম বাই এম। তাহলে দেখো এইবার আমরা যেটা দেখতে পারি যে আমাদের যে এটাকে যদি আমরা রুটও করে দিই, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের পিএম বাই পিএম ইজ ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার এম বাই এম। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের সেই ভারী বস্তুটা, এটা হচ্ছে আমাদের হালকা বস্তুটা, তাহলে আলটিমেটলি আমাদের এই দুইটার আসলে অনুপাতটা কেমন হবে, একের চেয়ে বড় হবে না। উপরে যদি কোনো একটা বড় সংখ্যা থাকে, নিচে যদি একটা ছোট সংখ্যা থাকে, তাহলে আলটিমেটলি ভাগ দিলে কি হবে, সেটা মোটামুটি তো আসলে একটা বড় সংখ্যাই হবে নাকি। তাহলে এইটা হয়ে গেছে আমাদের মোটামুটি একটা ভালো একটা বড় সংখ্যা, এটা একটা কি হয়ে গেছে, মোটামুটি একটা ভালো একটা বড় সংখ্যা হয়ে গেছে। তাহলে বড় সংখ্যা যদি থাকে আলটিমেটলি আমরা বলতে পারি যে দেখো এখান থেকে এই পার্টটুকু চলে আসছে, দেখো এই যে এখান থেকে এই পার্টটুকু আমরা চলে আসছি। এরপর আমরা দেখো যেটা দেখতে পাবো যে দেখো এইটা হচ্ছে আমাদের একের চেয়ে বড়ই হওয়ার কথা, একের চেয়ে কি বড়ই হওয়ার কথা, কারণ এটা আসলে আমাদের এই পার্টটুকু, এই পার্টটুকু কি, এই পার্টটুকু কি একের চেয়ে বড় হবে, কেন বলো তো, কারণ এই বস্তুটা এইটা বড়, এটা যদি বড় হয় তাহলে একের চেয়ে বড় হবে না, তাহলে কিছু একটা দিয়ে ভাগ দিলে কি একের চেয়ে বড় হবে না, হ্যাঁ। তাহলে এই পার্টটুকু হয়ে গেছে আমাদের একের চেয়ে বড়, তাহলে এই পার্টটুকু যদি একের চেয়ে বড় হয় তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে দেখো আমাদের পিএম, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের পিএম বাই পিএম ইজ ইকুয়াল টু কি হবে, একের চেয়ে বড়। কি বলতে পারি, এই এটা হবে আমাদের কি হবে, একের চেয়ে বড়, এটুকু আমরা বলতে পারি। তো একের চেয়ে যদি বড় হয়, একের চেয়ে যদি বড় হয় তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি যে ভাই আমাদের পিএম যেটা আছে সেটা হয়ে গেছে আমাদের পিএম থেকে বড়, বুঝছো। তাহলে এই ব্যাপারটা আমরা সেই কিসের মাধ্যমে দেখছিলাম, এই ব্যাপারটা আমরা আসলে ওই অসমতা থেকে দেখছিলাম, বা নর্মালি এমনিও চিন্তা করতে পারো যে এইটা যদি এটার চেয়ে বড় হয়, এইটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে পানি হচ্ছে আমাদের এটার অনুপাতটা বা ভাগ দিলে আলটিমেটলি একের চেয়ে বড় হবে, বুঝছো ব্যাপারটা। এই তো তাহলে দেখো এই ব্যাপারটা দেখো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে ভারী বস্তুর যে ভরটা আছে, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে ভারী বস্তুর ভরবেগ যেটা আছে সেটা আমাদের হালকা বস্তুর ভরবেগের চেয়ে বেশি হবে যদি আমাদের গতিশক্তি কি হয়, সমান হয়, বুঝছো ব্যাপারটা। ওকে, সো এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমরা এখান থেকে ধরে ফেলছি। তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু কি করে সামনে আগাই। সো এই ব্যাপারটাতে ধরো আমি যদি একটু কনফিউশন তোমাদেরকে ক্লিয়ার করি যে আমাদের হয়তো তোমাদের এই জায়গাটাতে কনফিউশন হতে পারে যে ভাই এই ব্যাপারটা আসলে আমাদের কেন একের চেয়ে বড় হবে। তুমি সিম্পলি চিন্তা করো যে একটা বড় সংখ্যা নাও, বড় সংখ্যা ধরো আমাদের 2, 3 নিলাম, ভাগ দিব হচ্ছে আরেকটা ছোট সংখ্যা দিয়ে, তাহলে কত হয় বলো, ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে কত হবে 1.5। কখনো এটা একের চেয়ে ছোট হবে না, কখনো একের চেয়ে ছোট হবে না। উপরেরটা অলয় যদি বড় হয় তাহলে এটা কখনো একের চেয়ে ছোট হবে না। দেখো আমি যদি এই জিনিসটাকে ছোট করতে করতে 2 এর সমান নিয়ে আসতে পারি, 2 এর সমান নিয়ে আসতে পারি, তাহলে জিনিসটা হবে 1। আর 2 এর চেয়ে যদি কম নিয়ে ফেলি তাহলে 1 নিয়ে ফেলি ধরো সাপোজ, তাহলে আমাদের হবে 0.5, তখন আমাদের একের চেয়ে কম হবে। তাহলে উপরের সংখ্যাটা যত বড় হবে নিচেরটার থেকে তত আমাদের কিন্তু একের চেয়ে বেশি হবে। তাহলে এই পার্টটুকু যদি একের চেয়ে বেশি হয় তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি এই পার্টটুকু যদি একের চেয়ে বেশি হয় তাহলে এই পার্টটুকু মানে হচ্ছে এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু একের চেয়ে বেশি হবে। একের চেয়ে যদি বেশি হয় তাহলে আমি সেম কথাটা আরেকবার বলতে পারি যে আমাদের এই পার্টটুকু যদি একের চেয়ে বড় হয় তাহলে আমাদের এইটা অবশ্যই বড় হবে, বুঝছো। আচ্ছা, এইবার আমরা একটা সুন্দর একটা ম্যাথ করবো, এটা আসলে আমাদের খুবই ভালো একটা ম্যাথ, বুঝছো। ভালো একটা ম্যাথ বলতে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য অনেক ভালো। এটা আমাদের কোথায় যেন আসছিল, কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছিল, কুয়েটের যে কোনো একটাতে আসছিল। সো দেখো আমাদেরকে বলে দিছে একজন বালক আছে, একজন লোক আছে, বলছে একত্রে দৌড়াচ্ছে, ভালো কথা। তো বলছে যে বালকটির ভর সাপোজ আমি চললাম ছোট হাতের এম, তাহলে বলছে যে না বালক কি বলতে পারি, হ্যাঁ এটাও চাইলে বলতে পারি যে বালক ছোট হাতের এম। বলছে বালকটির ভর যেটা আছে, বালকটির ভর
লোকের ভরের অর্ধেক। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে বালকের ভর যেটা আছে এম, সেটা হচ্ছে আমাদের লোকের ভর মানে হচ্ছে আমাদের বড় হাতের এম, বড় হাতের এম এর কি বলছে অর্ধেক। বুঝছো ব্যাপারটা? ভর লোকের ভরের অর্ধেক, অর্ধেক বলে দিচ্ছে। তাহলে এখান থেকে খুব সুন্দর করে বলতে পারি যে না ভাই এটা আমাদের, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু আমাদের টুয়াইস এম। এটা চাইলে লিখতে পারি কিনা বলো? এটা চাইলে আমরা এভাবে বলতে পারি না যে আমাদের যে লোকের যে ভর যেটা আছে সেটা হচ্ছে আমাদের বালকের ভরের দ্বিগুণ, বলতে পারি। ওকে, এটা আমাদেরকে বলে দিচ্ছে, বসে বালকটির গতিশক্তি যেটা আছে সেটা আমাদের লোকটির গতিশক্তির দ্বিগুণ। বালকটির যে গতিশক্তি আছে সেটা আমাদের কি বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের লোকটির গতিশক্তির দ্বিগুণ। ওকে, তো চলো আমরা যদি দেখি তাহলে আমরা চিন্তা করতে পারি যে বালকটির গতিশক্তি কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। বুঝছো, বালকের ক্ষেত্রে আমরা সবকিছু ছোট ছোট নিব, ছোট হাতের ভর নিব, ছোট হাতের ভেলোসিটি নিব, ঠিক আছে। তো হাফ এম ভি স্কোয়ার যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে আমাদের লোকটার গতিশক্তি যেটা আছে, লোকটার গতিশক্তি কত, লোকটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সেটা বলছে লোকটার গতি শক্তির দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে আমাদের এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। এবার বুঝছো কিনা বলো? বুঝার কথা, লোকটার গতি শক্তির দ্বিগুণ হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের বালকটার গতি শক্তি, ঠিক আছে। এই তো, তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমাদের কি করতে পারি বলো তো? এখান থেকে আলটিমেটলি আমাদের হাফ হাফ কাটা দিতে পারি। হাফ হাফ কাটা দেওয়ার পরে আলটিমেটলি আমাদের এইখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি যে এমটাকে নর্মালি এমই রাখলাম, এম ভি স্কোয়ার এইভাবে রাখলাম। তারপর এখানে আমাদের আছে কি টুয়াইস এম। তাহলে এই এমটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই এমটাকে আমরা উপর থেকে লিখতে পারি যে টুয়াইস ছোট হাতের এম, তাহলে টুয়াইস ছোট হাতের এম লিখতে পারি, এরপরে ভি স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে আলটিমেটলি আমাদের এই যে এম এম কাটা গেল, এম এম কাটা গেল, থাকলো কি বলো? থাকলো হচ্ছে আমাদের, দেখো থাকলো হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দুগুণা 4, এখানে হচ্ছে আমাদের ভি স্কোয়ার, ঠিক আছে। এই তো, তাহলে এবার জাস্ট আমরা একটু কি করে দিব, ছোট একটা রুট করে দিব, ঠিক আছে। তো যেহেতু আমরা সবকিছু আসলে এগুলো মান নিয়ে কাজ করি আর মানগুলো আসলে আমাদের নেগেটিভ হয় না, তাহলে এখানে আসলে আমাদের এই প্লাস মাইনাস নিয়ে আসলে চিন্তা করতে হয় না, ঠিক আছে। তাহলে আমরা যদি রুট করে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে ভি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা কি পাবো, এখানে আমাদের 4 রুট করলে পাবো 2 আর ওইটা রুট করলে পাবো ভি। তাহলে এই পার্টটুকু আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে। ছোট হাতের ভি যেটা আছে সেটা আমাদের টুয়াইস ভি এর সমান। তাহলে এখান থেকে কি বলতে পারি যে আমাদের যে বাচ্চা যে ছিল, মানে যে ছোট বাচ্চা না, এটাকে কি বলে, বালক যেটা ছিল, তার যে ভেলোসিটি আছে সেটা আমাদের লোকের ভেলোসিটির দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই দুটো সম্পর্ক তৈরি করে ফেলছি। এরপরে আমাদেরকে কি বলছে দেখো, এরপরে আমাদেরকে যেটা বলছে যে যদি লোকটির ভেলোসিটি যদি আমি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলছি যদি লোকটির ভেলোসিটি 1 বৃদ্ধি করি, তাহলে লোকটির ভেলোসিটি যদি বৃদ্ধি করি তাহলে তার কি হবে, গতিশক্তি কত হবে, হাফ এম ভি প্লাস 1 স্কোয়ার। এই ব্যাপারটা বুঝছো কিনা বলো? লোকটার ভেলোসিটি ছিল আমাদের বড় হাতের ভি, তার সাথে যদি আমি 1 যোগ করে দিই, মানে 1 যদি বৃদ্ধি করি, তাহলে তার গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, মানে ভি হয়ে যাবে এটা আমাদের ভি প্লাস 1। ওকে, হয়ে গেছে। ওইটা বালকটার গতিশক্তি সমান হয়ে যাবে। বালকটার গতিশক্তি কত, বালকটার গতিশক্তি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। বালকটার গতিশক্তি কত দেখতে পাই, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এটা সমান হয়ে যায় বলছে। তাহলে এবার আমাদেরকে বলছে যে এদের যে আদিবেগের কথা বলতেছিলাম না, এই যে আদিবেগ কোনগুলা, এই যে ভি আর বড় মানে ছোট হাতের ভি বড় হাতের ভি, ওগুলো আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা দুইটা ইকুয়েশন জানি, এই যে এটা আর এটা। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমরা করে ফেলার কথা। তো যাই হোক, আমরা একটু করার চেষ্টা করি, দেখি আলটিমেটলি আমরা কি পাচ্ছি। হাফের জায়গায় এম এর জায়গায় কি লিখবো, এই যে ছোট হাতের এম এর জায়গায় কি লিখবো, বড় হাতের এম এর জায়গায় লিখবো আমাদের টুয়াইস এম, ছোট হাতের এম। তারপর এটাকে আমরা একটু স্কোয়ার করে দিই, সেটা দেখতে পাবো এরকম কিছু একটা, কি দেখতে পাবো বলো? না, এটাকে ধরো এইভাবে রাখি, সমস্যা নাই, এভাবে রেখে দিই, দেখা যাক কতটুকু করা যায়। তাহলে এটা স্কোয়ার করলাম, তারপর হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি কি কাটা যায় বলো? এখান থেকে যেটা কাটা যায় সেটা হচ্ছে আমাদের এই হাফ আর হাফ কাটা যায়, এর হাফ 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 কি কাটা যায়, হাফ কাটা যদি যায় তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা দুইটি পক্ষকে রুট করে দিতে পারি। ও না, এম এম কাটা যায়, এই যে এম এম কাটা যায়, এম এম কাটা যায়, তাই তো। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওই এই ভিটাকে যদি এই পাশে নিয়ে আসি বা নর্মালি যদি এভাবে করি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় আমাদের টুয়াইস বড় হাতের ভি প্লাস 1 স্কোয়ার। এটা হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে কি এরকম। তাহলে এবার এটা আমরা কি করে দিই, রুট করে দিই। তাহলে রুট যদি করে দেয় তাহলে আলটিমেটলি আমাদের এটা হবে ছোট হাতের ভি, আর এটা হবে আমাদের কত, √2, আর এখানে হবে বড় হাতের ভি প্লাস 1। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে বি যেটা আছে, ছোট হাতের বি যেটা আছে, সেটা হচ্ছে আমাদের টুয়াইস ভি। তাহলে এটাকে আমরা লিখে ফেলবো যে এটা আমাদের হচ্ছে টুয়াইস ভি, আর এখানে আছে কত, টুয়াইস ভি ইজ ইকুয়াল টু হবে √2, আর এখানে হবে কত, ভি প্লাস 1। বুঝছো? তাহলে এবার এই ইকুয়েশনের কথা যদি চিন্তা করো তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে শুধুমাত্র বড় হাতের ভি বাকি আছে, আর কিছু কিন্তু বাকি নেই। আছে কি বাকি? নাই। আচ্ছা, তাহলে এখানে যদি বাকি কিছু না থাকে তাহলে খুব সিম্পলি যদি আমরা যদি করি, এখানে আমাদের টুয়াইস ভি হবে, এখানে আমাদের √2 ভি হবে, আর এখানে হবে প্লাস √2।
দেখছো? এই তো। তাহলে এইবার বাকি জিনিসগুলো খুবই সহজ। বাকি জিনিসগুলো খুবই সহজ বলতে এই পাশে আমরা জাস্ট যদি আনি তাহলে আমাদের কি নিব, ভিটা কমন নিয়ে ফেলি। ভিটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের হবে 2 মাইনাস রুট টু, 2 মাইনাস রুট টু ইজ ইকুয়াল টু হবে কত, হ্যাঁ 2, আর এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে কত, মাইনাস রুট টু, এরপরে ইজ ইকুয়াল টু হবে কত, রুট টু। তাহলে এই পাশ থেকে আমরা যদি ভি বের করতে চাই, ভি ইজ ইকুয়াল টু কত হবে, রুট টু ভাগ হবে হচ্ছে আমাদের 2 মাইনাস রুট টু, ঠিক আছে? এই তো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের ভি বের হয়ে যাওয়ার কথা। চলো আমরা ভি বের করার চেষ্টা করি। তাহলে দেখতে পাবো উপরে আছে আমাদের রুট টু, নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস রুট টু। তাহলে দেখতে পাচ্ছি আনসার হচ্ছে আমাদের 2 পয়েন্ট, এটা কিন্তু বড় হাতের ভি, মাথায় রাখবা, এটা কিন্তু বড় হাতের ভি মানে লোকটার ভেলোসিটি। লোকটার ভেলোসিটি হচ্ছে আমাদের 2.414 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হয়ে গেছে আমাদের বড় হাতের ভি। এবার বড় হাতের ভি থেকে আলটিমেটলি আমরা বলতে হবে ছোট হাতের ভিটা বের করতে পারবো কিনা। আমাদের একটাই আনসার করা বাকি, সেটা কি বলতো, মানে যে ছোট ব্যক্তিটা ছিল, মানে যে বালকটা ছিল, তার ভেলোসিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের টোয়াইস ভি হবে। এই যে দেখো ওইখানে দেখছিলাম, তাহলে এটা হবে আমাদের 2 ইন্টু কত, বড় হাতের ভি দেখতে পাচ্ছি 2.414, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে আমাদের কত 2, তাহলে দেখতে পাচ্ছি আনসার 4.828 মিটার পার সেকেন্ড, ছোট হাতের ভি। সো দেখছো খুব একটা কঠিন কিছু না, বাট একটু চিন্তা করতে হবে। আমাদের যে শর্তগুলো দেওয়া থাকে বা আমাদেরকে দেখো কতগুলো কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশনগুলো বের করে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে ওটা একটু লিখে রাখলা, পরে যে কন্ডিশন দেওয়া আছে ওটা একটু লিখে রেখে কিছু একটা বের করার চেষ্টা করো, ঠিক আছে? এরপরে থার্ড একটা যে কন্ডিশন দেওয়া আছে ওইটাও বের করে কিছু একটা করার চেষ্টা করো। পুরো জিনিসটা যদি তুমি করতে নাও পারো বা কোনো একটা জায়গায় যদি ক্যালকুলেশন ভুলও যায়, তোমাকে পার্সিয়াল মার্ক কিন্তু দিবে, স্যার কিন্তু বুঝবে যে তুমি জিনিসটা পারো। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো চলো আমরা হচ্ছে সামনে আগাই। এবার আমরা দেখবো যে আসলে আমাদের বুলেটের গতিশক্তি হারানো, ঠিক আছে? সো এই ম্যাটটা আসলে আমরা কোথায় দেখি, আমরা মেইনলি আসলে আমাদের গতিবিদ্যাতে দেখি যে আসলে আমাদের কোনো একটা বুলেট কোনো একটা তক্তার ভিতর দিয়ে যাচ্ছে, কোনো একটা তক্তার ভিতর দিয়ে যখন যায় তখন আলটিমেটলি আমাদের কি হয় বলতো, আমাদের কিছু পরিমাণ আসলে শক্তি হারায়, ঠিক না? শক্তি হারানোর ব্যাপারটা আসলে আমরা প্রথমে দেখি না, আমরা যেভাবে ছোটবেলায় বা হচ্ছে করার চেষ্টা করি যেভাবে, সেটা হচ্ছে আমাদের ত্বরণ দিয়ে বের করার চেষ্টা করি। কিভাবে ত্বরণ দিয়ে বের করার ব্যাপারটা আমি একটু তোমাকে দেখাই। সেটা হচ্ছে আমাদের এরকম একটা তক্তা ধরে নেই, কি ধরে নেই, এরকম একটা তক্তা, কি ধরে নেই, এরকম একটা তক্তা যেখানে একটা বুলেট যাচ্ছে, কি হচ্ছে বলতো, এরকম একটা বুলেট যাচ্ছে, এরকম একটা বুলেট যাচ্ছে, ঠিক আছে? সো এই বুলেটের একটা নির্দিষ্ট একটা ভেলোসিটি ছিল। সো ওই ভেলোসিটি সাপোজ এখানে যখন আসছে তার একটা ভেলোসিটি ছিল সাপোজ হচ্ছে আমাদের এই দিক বরাবর একটা ভেলোসিটি ছিল আমাদের ইউ, এদিক বরাবর একটা ভেলোসিটি ছিল ইউ। তারপর কিছু পরিমাণ যাওয়ার পরে সাপোজ আমি এই পরিমাণ গেছে, সাপোজ এই পরিমাণ গেছে, ধরো এই পরিমাণ গেছে, পুরোপুরি হয় নাই, হ্যাঁ এই পরিমাণ যাওয়ার পরে তার ভেলোসিটি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমাদের ভি হয়ে গেছে। বুঝছো, আগে একটা ভেলোসিটি ছিল সেটা হচ্ছে ইউ, পরবর্তী ভেলোসিটি হয়ে গেছে ভি। সো দূরত্ব অতিক্রম করছে সাপোজ আমাদের, এটাকে বলবো আমরা S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আমাদের যেটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাদের এই বুলেটটা কিছুক্ষণ পর তো থামবে নাকি, সে তো বাধা পাচ্ছে, ঠিক না? বাধা পাচ্ছে না, এখন এই যে বাধা পাচ্ছে এখন কতটুকু যাওয়ার পরে সে থেমে যাবে, মানে বলা যায় যে সে আর কতটুকু যাবে সেটা আমাদেরকে বের করতে হয়, ঠিক না? সো ওইটা বের করার জন্য আলটিমেটলি আমরা কি করতাম, আমরা ধরে নেই যে এই যে একটা তক্তা আছে বা একটা গুড়ি আছে যাই বলি না কেন, ওইটা আসলে কাইন্ড অফ একটা ইউনিফর্ম জিনিস। ইউনিফর্ম জিনিস মানে বুঝো, ইউনিফর্ম বলতে বোঝাচ্ছে এখানে আসলে সব জায়গায় সবকিছু সমান, মানে এইটা কাইন্ড অফ হচ্ছে সবগুলা সেম জায়গায় সবকিছু, মানে কি বলবো, ধরো কোনো একটা গুড়ির কথা চিন্তা করলে সব জায়গায় তো ধরো গর্ত সমান না, এখানে সব জায়গায় ম্যাটেরিয়াল সমান, সব জায়গায় গর্ত সমান, যে কোনো পয়েন্টে সবকিছু সমান। সবকিছু যদি সমান থাকে তাহলে আমি বলতে পারি যে তার প্রত্যেকটা পয়েন্টে বা সব জায়গায় আলটিমেটলি সে সমান বাধা দিবে। সমান যদি বাধা দেয় তাহলে বাধা দিলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি বাধা দিবে কিভাবে, বাধা দিবে হচ্ছে এই বরাবর। তাহলে এটাকে বলতে পারি কাইন্ড অফ একটা ঘর্ষণ বলের মতো চিন্তা করতে পারি, যে সে যখন যাচ্ছে এই বরাবরটা কি দিচ্ছে, একটা বাধা দানকারী বল দিচ্ছে, এটাকে আমরা ঘর্ষণ বল বলতে পারি, ঠিক আছে? তাহলে এই যে একটা ঘর্ষণ বল দিচ্ছে, তাহলে এই ঘর্ষণ বলের কারণে আসলে আমরা কি করতেছি, আলটিমেটলি আসলে বস্তুটা আসলে বা বুলেটটা থেমে যাচ্ছে। তাহলে এই ঘর্ষণ বল এফ এর কারণে একটা কি থাকবে, একটা ত্বরণ থাকবে। তাহলে এইখানে আলটিমেটলি আমরা একটা কি বলতে পারি, একটা এ থাকবে। তারপর এ একটা যদি ত্বরণ থাকে যেটা নরমাল একটা সবকিছুর জন্য সমান, তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের ইউ আছে, ভি দেওয়া আছে, সাপোজ এই যে এত পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, সেখান থেকে আলটিমেটলি আমরা কি বের করে ফেলতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটা দিয়ে আলটিমেটলি আমরা যেটা বের করতে পারি, এটা আমরা এ বের করতে পারি, কি বের করতে পারি, ত্বরণ বের করে ফেলতে পারি। এই ত্বরণটা কাজে লাগিয়ে আমরা এইখান থেকে সে কতটুকু যাবে সেটা হচ্ছে সাপোজ আমি এস প্রাইম পরিমাণ গেছে, আর শেষে ভেলোসিটি কত হবে 0।
এভাবে আলটিমেটলি আমরা যেটা বের করে ফেলতে পারি, এস প্রাইম বের করে ফেলতে পারি, কারণ আমি এখান থেকে ত্বরণ বের করে ফেলবো, এখান থেকে ভি জানি আর ইউ জানি, ইউ হচ্ছে মানে ইউ জানি, আর এখানে হচ্ছে শেষ ভেলোসিটি 0, তারপর এই এস প্রাইমটা আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা ছিল কাইন্ড অফ হচ্ছে আমাদের গতিবিদ্যার সূত্র বা গতিবিদ্যার মাধ্যমে বের করা। ঠিক আছে, এই অধ্যায় যেহেতু আমরা কাজ শক্তি ক্ষমতা নিয়ে আলোচনা করতেছি, এখানে আমরা এই ম্যাথটাকে আমরা শক্তির মাধ্যমে সলভ করতে পারি। কিসের মাধ্যমে? শক্তির মাধ্যমে চাইলে সলভ করতে পারি। সো এইটাই আমরা দেখার চেষ্টা করবো এখান থেকে। ঠিক আছে, আর শক্তির মাধ্যমে সলভ করাটা ব্যাপারটা আসলে খুবই সহজ, মানে সহজ বলতে কি, মানে এটা কাইন্ড অফ হচ্ছে বলা যায় কাইন্ড অফ ঐকিক নিয়ম। কিভাবে ঐকিক নিয়ম আমি তোমাকে দেখাই। সো সাপোজ এখানে আমি এর কথা চিন্তা করবো না, এই হচ্ছে কাহিনী। এর কথা যদি আলটিমেটলি আমরা চিন্তা না করি, সাপোজ এটা S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে কি তুমি বলতে পারবা যে আমাদের এই যে এফ যেটা আছে, যেটা বাধাদানকারী বল আছে, তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখে রাখি, সুন্দর করে লিখে রাখো। এটাকে আমরা কি বলি, মাঝে মাঝে তোমাকে এই বাধাদানকারী বলের মানও বের করতে বলে। ঠিক আছে, এটাকে আমরা বলি বাধাদানকারী বল। ঠিক আছে, এই যে একটা বাধাদানকারী বল আছে, তাহলে এই বাধাদানকারী বলটা আসলে কতটুকু কাজ করছে কি মনে হয় তোমার? এই বাধাদানকারী বলটা কাজ করছে কতটুকু? কারণ তুমি চিন্তা করো, একটা বস্তুর কথা যদি চিন্তা করি, এই যে এই বস্তুটার উপর ধরো এফ মানে বল প্রয়োগ করা হয়েছে কতটুকু পর্যন্ত, আর বস্তুটা স্মরণ কতটুকু হয়েছে, বস্তুটা স্মরণ কাজ করছে এইখান থেকে এতটুকু, বুঝছো? মানে দেখো এইখানে কিন্তু আমাদের এফ মানে বল প্রয়োগ করা হচ্ছে না, যখন এই বস্তুটা ভিতরের দিকে ঢুকতেছে, মানে এই তক্তার ভিতরে যখন ঢুকতেছে, তখনই আলটিমেটলি আমাদের এফ মানে বল কাজ করতেছে। কতক্ষণ পর্যন্ত কাজ করতেছে? যতক্ষণ পর্যন্ত স্মরণ হচ্ছে আমাদের S1 পরিমাণ। তাহলে স্মরণ হচ্ছে এইটা, আর এফটা কি? এফটা বাধাদানকারী বল। তাহলে আমাদের এফ হচ্ছে এই দিক বরাবর, স্মরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে কৃতকাজ কত হবে? কৃতকাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের হবে W = FS1, কিন্তু একটা মাইনাস হবে, কারণ এফ কাজ করতেছে এদিক বরাবর, স্মরণ হয়েছে এদিক বরাবর। তাহলে আমরা এই কাজটা আমরা বের করে ফেলতে পারি, কার ধারা কৃতকাজ? বাধাদানকারী কৃতকাজ। বুঝা গেছে? এর আগে আমরা একটু দেখছিলাম যে কোনো একটা বল যদি কোনো একটা বস্তুর উপর কাজ করে, তাইলে যে কাজটুকু করছে ওইটা তাকে কি করে? তার হচ্ছে গতিশক্তির পরিবর্তন করে। তাহলে ওই গতিশক্তির পরিবর্তনটা কি হচ্ছে? তার কৃতকাজের সমান। এটা আমরা দেখছিলাম, গতিশক্তি পরিবর্তনই যেগুলো কৃতকাজের সমান। তাহলে এই যে একটা এফ মানে বল প্রয়োগ করছি, তাহলে এফ মানে বল প্রয়োগ করার ফলে কিছু একটা কাজ করছে, তাহলে এই কাজটা আমাদের কার সমান হবে? তার গতিশক্তি পরিবর্তনের সমান হবে। তাহলে আমরা চিন্তা করতে পারি তার গতিশক্তি কোনটা? প্রথমে হয়ে গেছে গতিশক্তি পরিবর্তন চিন্তা করতে পারি, হাফ এম, শেষ ভেলোসিটি কত? ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, ইজুকুলটা আলটিমেটলি আমাদের এই কাজটা, কিন্তু মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? জাস্ট এটা পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু আসলে মানে চেঞ্জ করতেছে না, মান তো একই। তাহলে এখানে নর্মালি আমরা চিন্তা করতে পারি যে ভাই দেখেন এটা আমাদের FS1, বুঝছো? এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে না, এখানে আসলে আমরা কাজ শক্তি ক্ষমতা অ্যাপ্লাই করতে পারি, চাইলে করতে পারি কি? আচ্ছা, সো কাজ শক্তি ক্ষমতা যদি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে না, এখান থেকে আসলে খুব সুন্দর করে একটা ঐকিক নিয়ম বের করা যাইতে পারে। সো এটা তোমরা এখনো দেখো নাই, সো আমরা একটু একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখে চেষ্টা করবো যে না, এটাকে আমরা ঐকিক নিয়মে খুব সুন্দর করে যাতে সহজভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে, সো এই ব্যাপারটা এতটুকু রইলো। এখান থেকে আসলে হয়তোবা কিছু একটা মানে ম্যাথ দিতে পারে, বাট আলটিমেটলি আমরা যেরকম ম্যাথ দেয় সেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ এরকম, এই ম্যাথটা আমাদেরকে দেয়। দেখো, বলে দেওয়া আছে যে একটি বুলেট একটি দেয়ালের অভ্যন্তরে 60 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারিয়ে ফেললো। কি করছে? অর্ধেক ভেলোসিটি হারিয়ে ফেলছে। তাহলে এখন তার ভেলোসিটি কত? আগেরটার অর্ধেক, বুঝছো তো? মানে 1 থেকে হাফ গেলে কত? হাফ না? এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা ধরা চিন্তা করতে পারি যে একটা তক্তার কথা চিন্তা করে ফেলি, সিনারিও আমরা বের করে ফেলি। সিনারিও হচ্ছে আমাদের এইটা, কিছু পরিমাণ গেছে মানে হচ্ছে আমাদের সেই 60 সেন্টিমিটার, ধরো কত 60 সেন্টিমিটার? 60 সেন্টিমিটার, এই যে 60 সেন্টিমিটার গেছে। 60 সেন্টিমিটার যাওয়ার পরে এই হচ্ছে এটা যখন আসছিল, তারপরে এখানে আসছে, হ্যাঁ। সো সাপোজ এখানে একটা ভেলোসিটি ছিল, সেটাকে বললাম আমরা ইউ। পরবর্তী যে ভেলোসিটিটা হয়ে গেছে আমাদের ভি, সেটা কত হয়ে গেছে? আমাদের হাফ ইউ। বুঝছো ব্যাপারটা? অর্ধেক হারিয়ে ফেলছে মানে কি? অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, অর্ধেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অর্ধেক বেগ হারিয়ে ফেললো। তাহলে অবশ্যই যে বুলেটটি দেয়ালের অভ্যন্তরে আর কত দূর যাবে? আর কত দূর মানে হচ্ছে আমাদের এইখানে এসে কোনো একটা পয়েন্টে, এখানে এসে সাপোজ এখানে এসে তার ভেলোসিটি যেটা হয়ে যাবে, ভি যেটা হয়ে যাবে 0, তার ভেলোসিটি হয়ে যাবে কত? 0। এইটা আমাদেরকে বলছে। আচ্ছা, এই তো, তাহলে আমাদের এই দূরত্বটাই কাইন্ড অফ বের করতে হবে, যে ভাই আমাদেরকে বলে দেন যে আমাদের এই যেটা আছে, এই যে এটা এস প্রাইম যেটা আছে, এইটা আমাদেরকে বের করতে হবে, এস প্রাইমটা বের করতে হবে, আর কত দূর যাবে। আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে বের করবো বলো তো? এটাকে আমরা যে বের করবো সেটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম প্লাস আমাদের শক্তির যে কনসেপ্টগুলো আছে সেটা দিয়ে বের করার চেষ্টা করব। আচ্ছা, এইবার ধরো এটাকে আমরা চিন্তা করলাম যে সিনারিও হচ্ছে আমাদের 1, এটাকে চিন্তা করলাম আমাদের সিনারিও হচ্ছে আমাদের 2, এটাকে চিন্তা করলাম আমাদের সিনারিও 3। ঠিক আছে, ওকে। তো 1 নাম্বার সিনারিওতে চলে যাই, চলো।
এক নাম্বার সিনারিওতে তুমি চিন্তা করো যে এক নাম্বার সিনারিওর কথা যদি চিন্তা করি, তার গতিশক্তি কত? গতিশক্তি ছিল আমাদের ইকে ইজ ইকুয়াল টু সাপোজ আমাদের হাফ এম ইউ স্কোয়ার ছিল, ঠিক আছে? তার গতিশক্তি ছিল কত? হাফ এম ইউ স্কোয়ার, মোট শক্তিটা মানে মোট শক্তি যেটা আছে বা গতিশক্তি যেটা ছিল, ঠিক আছে? পরবর্তী যখন আমি সেকেন্ড কেসে চলে গেছি, সেকেন্ড কেসে তার গতিশক্তি কত ছিল? সেকেন্ড কেসে তার গতিশক্তি ছিল আমাদের ইকে, যেটাকে আমরা 2 ধারা প্রকাশ করতে পারি বা 2 ধারা প্রকাশ করতে পারি। সো সাপোজ আমরা 2 ধারা প্রকাশ করলাম, যেগুলো হয়ে গেছে আমাদের হাফ এম ইউ স্কোয়ার না, এটা হবে আমাদের ভি স্কোয়ার, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা চিন্তা করতে পারি এটা হবে আমাদের হাফ এম, ভিটা হয়ে গেছে কত? ইউর অর্ধেক যদি হয় তাহলে এটা আমাদের u/2 স্কোয়ার, তাহলে এটা দেখতে পাবো আমাদের এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে আমাদের 1/4, তাহলে 1/4টাকে আমরা সামনে নিয়ে আসছি, আর এখানে আছে আমাদের হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো হাফ এম ইউ স্কোয়ার যেটা আছে, হাফ এম ইউ স্কোয়ার যেটা আছে, এটা মানে কত? হাফ এম ইউ স্কোয়ার মানে কি? যে হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ইকে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে সেকেন্ড কেসে যে শক্তিটা ছিল বা গতিশক্তি যেটা সেকেন্ড কেসে ছিল, ওইটা হয়ে গেছে কত? এটা হয়ে গেছে আমাদের 1/4 অফ আগেরটা। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি এখানে যে শক্তি ছিল সেটা হচ্ছে আমাদের ইকে, এখানে যে শক্তি আছে সেটা হচ্ছে আমাদের 1/4 অফ ইকে, 1/4 অফ ইকে। এইখানে যে গতিশক্তি আছে সেটা কত হবে বলবো? থার্ড কেসে গতিশক্তি কত? থার্ড কেসে আমাদের মানে ভেলোসিটি কত? 0। তাহলে হাফ এম স্কোয়ার করলে কত হবে? 0ই হবে। তাহলে আমাদের এইখানে গতিশক্তি হয়ে যাবে কত? 0। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, সো এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে এটাকে আমরা একটা বক্স করে দেই, এটাকে আমরা একটা বক্স করে দিলাম। আমাদের মোটামুটি আসলে কাজ এখান থেকে শুরু বলতে দেখো খুব সিম্পল কথা, যে আমরা যেটা জানি যে আমাদের এইখান থেকে আলটিমেটলি আমাদের ধরো এখানে গতিশক্তি ছিল ইকে, আর এখানে গতিশক্তি হয়ে গেছে 1/4 অফ ইকে। তাহলে আমাদের শক্তি কতটুকু খরচ করছি সেটা আমাকে বলো। শক্তি কতটুকু খরচ করছি? শক্তি খরচ করছি আমাদের ধরো ডেল ইকে যদি আমরা বের করতে চাই, সেটা হয়ে যাবে আমাদের প্রথমে বেশি শক্তি ছিল, সেটা হচ্ছে আমাদের ইকে ছিল, পরবর্তীতে কমে কত হয়ে গেছে? 1/4 অফ ইকে হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমরা যদি করো তাহলে এটা কত হবে? ক্যালকুলেশন করতে পারো, নর্মালি আমরা এমনি করতে পারি। সেটা কত হবে? সেটা হবে আমাদের 3/4 ইকে। বুঝছো? প্রথমে 1 ছিল, পরে হয়ে গেছে আমাদের 4/1 তাহলে আগে কত মানে খরচ করছি কত? 4/3 খরচ করছি, ঠিক আছে? সো একটা থেকে আমি যদি 4/1 বাদ দিয়ে দিই তাহলে 4/3 থাকবে, ঠিক আছে? এই যে 4/3 ইকে, এটা কি করছি? আমি খরচ করছি কতদূর দূরত্ব অতিক্রম করার জন্য? 3/4 কতটুকু দূরত্ব অতিক্রম করার জন্য করছি? সেটা হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার জন্য। এখন এইখানে আলটিমেটলি আমাদের শক্তি কতটুকু আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 1/4 ইকে। শক্তি খরচ কতটুকু করবো? 1/4 ইকে। এই ব্যাপারটা যদি না বুঝে থাকো প্যারা নাই, খুব একটা সমস্যা নাই। তাহলে আলটিমেটলি আমরা উইক নিয়মের জন্য মোটামুটি এখন রেডি। সেটা দেখতে পাচ্ছি কত? 3/4 ইকে আমরা খরচ করছি কিসের জন্য? কতটুকু যাওয়ার জন্য বলো তো? কতটুকু যাওয়ার জন্য? 60 সেন্টিমিটার যাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে একের জন্য বের করি, চলো একের জন্য হচ্ছে আমাদের 60, আর এই জিনিসটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, এটা তো 12 নাকি? তাহলে আমরা আলটিমেটলি দেখবো যে এটা হচ্ছে আমাদের 4/3 ইকে। এই না তো, ছি, এটা এমনি করে নাকি? এটাকে আমরা এইভাবে রেখে দিই, চলো। এই যে এইটা, আর নিচে হয়ে যাবে আমাদের কত? 3/4 ইকে। আচ্ছা, এবার আমরা বের করব যে আমাদের এই যে এইখান থেকে এইখানে যাইতে কতটুকু খরচ করছে। এইখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত আসছে, ঠিক আছে? তাহলে এইখানে তার গতিশক্তি কত? 1/4 ইকে। এইখানে তার গতিশক্তি কত? 0। তাহলে খরচ করছে কত? পুরাটাই তো খরচ করে ফেলছে না? তাহলে এখানে খরচ করছে এইখান থেকে এখানে আসতে বা এস প্রাইম পরিমাণ আসতে তার খরচ করতে হইছে এই পুরাটাই না? বুঝছো তো? পরে তো গতিশক্তি 0 হয়ে গেছে। তাহলে এই পুরাটা খরচ করতে তার কতটুকু যাওয়া লাগবে সেটা আমরা এখান থেকে চাইলে বের করে ফেলতে পারি। তাহলে 1/4 ইকে, তাহলে 1/4 ইকে খরচ করার জন্য বা ইকে খরচ করে আলটিমেটলি সে কতটুকু যাবে সেটা আমরা এখান থেকে বের করি। সেটা হচ্ছে আমাদের 60 ইন্টু এটা হবে কত? 1/4 ইকে ভাগ দিব হচ্ছে আমাদের কত হবে? 3/4 ইকে, ঠিক আছে? এই তো। তাহলে আলটিমেটলি আমরা কি করে দেই? আমরা ইকে বাদ দিয়ে দিব। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো আর কি আছে বলো? এই যে 1/4 আর 1/4 কাটা, এখানে শুধু থাকবে 3, আর এখান থেকে এটা যদি কেটে দেয় তাহলে ওখানে দেখবো 20। তাহলে আনসার কত হবে? আনসার হবে আমাদের 20 সেন্টিমিটার। দেখছো? সো প্রথমবার যারা করতেছো এই নিয়মে তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট একটু চিন্তা করলে সিম্পলি বোঝা যায়। যে দেখো নর্মালি আমরা যদি একটু রিক্যাপ করে দিই যে
এই 60 সেন্টিমিটার গেছে, তাহলে এখানে মোটামুটি গতিশক্তি ছিল আমাদের ইকে, এখানে গতিশক্তি কত হয়ে গেছে 1/4 ইকে। আমরা নর্মালি এই যে ভেলোসিটি দিয়ে আলটিমেটলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে শক্তি খরচ করছে কত, সেটা হচ্ছে 3/4 ইকে। তাহলে এইটা খরচ করার জন্য যাইতে হয়েছে 60 সেন্টিমিটার, আর এইখানের থেকে এখানে আসতে তার গতিশক্তি পুরোটাই খরচ করে ফেলতে হচ্ছে 1/4 ইকে, পুরোটাই খরচ করে ফেলতে হবে। তাহলে এই এতটুকু যাইতে তার কতটুকু আসলে আমাদের যাইতে হবে, এটা আমরা এখান থেকে ওই নিয়মে বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এই এতটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, এইটার একটা শর্টকাট আছে, এটা একটা শর্টকাট আছে, তোমরা এটা করছো কিনা বলো তো। করতে পারো, আবার নাও করতে পারো। এই শর্টকাটটা আমি একটু দেখাই দিই। শর্টকাটটা কোথায় দেখানো যায়? শর্টকাটটা দেখানো যায় এই জায়গায়। সিম্পলি আমি যদি তোমাকে একটু বলি, শর্টকাটটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের আর কতটুকু যাবে সেটা হচ্ছে আমাদের হবে এস প্রাইম, সে কতটুকু গেছে সেটা হচ্ছে আমাদের হবে S1, আর এখানে বসাই দিই আমরা n² - 1। সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে আমরা বসাই সে আর কতটুকু যাবে সেটা হচ্ছে আমাদের এস প্রাইম, আর বসাই দেবো সে কতটুকু দূরত্বে গেছে। এই যে আমরা যেটা বললাম যে S1 পরিমাণ, মানে 60 সেন্টিমিটার যাওয়ার পরে সে কন্ডিশনগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে S1। আর এই কন্ডিশনের ক্ষেত্রে এনটা কি, এনটা হচ্ছে স্যার সিম্পলি আগের ভেলোসিটি ভার্সেস পরের ভেলোসিটি। বুঝাচ্ছি এই ক্ষেত্রে ম্যাথগুলো বুঝাইলে আমরা বুঝে ফেলবো, ঠিক আছে। তো চলো এটা করার চেষ্টা করি। দেখো এখানে যদি আমরা ধরো S1 যদি বের করে দিই, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে প্রথমে সেটা দেখতে পাচ্ছি 60 সেন্টিমিটার, এখানে বসাই দিই, ঠিক আছে। এনটা বসাবো, এন মানে কত, আগের ভেলোসিটি ভার্সেস পরের ভেলোসিটি। তাহলে দেখো এন ইজ ইকুয়াল টু কত হবে, আগের ভেলোসিটি সাপোজ ইউ, পরের ভেলোসিটি কত, পরের ভেলোসিটি হয়ে গেছে আমাদের কত, অর্ধেক হারাই ফেলছে, তাহলে হাফ ইউ। তাহলে এটা বসাই দিই হাফ ইউ। তাহলে এটা আমাদের ইউ কাটা, তাহলে হাফটা উপরে চলে গেলে কত হবে, এখানে হবে 2, তাহলে এখানে হয়েছে আমাদের 2² - 1। এবার দেখো, তাহলে দেখো উপরে পাচ্ছে আমাদের 60, আর আচ্ছা আমাদের এটা হবে কত 4, তাহলে 4 - 1, নিচে কত হবে, নিচে হবে 3, উপরে হবে আমাদের 60, তাহলে আমাদের কত হবে 20 সেন্টিমিটার। দেখছো, তোমরা চাইলে এই শর্টকাটটাও চাইলে অ্যাপ্লাই করতে পারো, বাট এটাতে যদি তুমি আসলে আমাদের বোর্ডে আনসার করো তাহলে মোটামুটি বলা যায় ফুল মার্কসের মতো পেয়ে যাবা। এমসিকিউতে তো আর দেখবে না কিভাবে তুমি করতেছো, সো এটা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো। মিলে আসলে এমসিকিউর জন্য বা আমার এই যে ম্যাথটা হয়েছে কিনা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারো। আর ইয়াতে যদি আমাদের কলেজে আসে তাহলে আমাদেরকে এই নিয়মে করাই বেটার, এই নিয়ম কিংবা হচ্ছে যে নর্মালি আমাদের এই বের করে যে করাটা ওইভাবে করলেই বেটার। বুঝা গেছে? আচ্ছা চলো, তাহলে আমাদেরকে দেখো এই ম্যাথটা তোমরা করো, একটু নিজেরা ট্রাই করো। দেখো বলে দেওয়া আছে একটি বুলেট 3টি তক্তা ভেদ করে এত অংশ গতিশক্তি হারায়। খুবই সিম্পল ম্যাথ, আগের মতো, বুঝছো। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য স্যার সিম্পলি আমরা আগের মতো এইভাবে চিন্তা করতে পারি যে দেখেন ভাই, একটা বুলেটের কথা যেটা বললেন, প্রথমে তার গতিশক্তি ছিল আমাদের ইকে, প্রথমে সে গতিশক্তি ছিল ইকে। আমাদেরকে যেটা বলছে যে বুলেট 3টি তক্তা ভেদ করে, কয়টা তক্তা, 3টা তক্তা, ধরো আসলে 3টা তক্তা সাপোজ এরকম, ঠিক আছে, 3টা তক্তা ভেদ করে এত অংশ গতিশক্তি হারায়। কি বলছে, এত শক্তি হারায়, তাহলে আছে কত, আছে হয়ে গেছে আমাদের 1/4। বুঝছো ব্যাপারটা? তাহলে এই যে 3টা যা গেল, এই 3টা গেল, তার গতিশক্তি হারাইছে কতটুকু, হারাইছে হচ্ছে আমাদের 3/4 ইকে। বুঝছো, প্রথমে ইকে ছিল, 3টা ভেদ করে হচ্ছে এত অংশ গতিশক্তি হারায়, 3/4 ইকে গতিশক্তি হারায়, সে 3টা অতিক্রম করছে, ভালো কথা। পরবর্তীতে হয়ে গেছে কত, 1/4 ইকে, 4 ভাগে 3 ভাগ খরচ করছে, তাহলে 4 ভাগে 1 ভাগ বাকি আছে। এই তো, তাহলে আমাদেরকে যেটা বলছে বুলেটটি আর কতটি তক্তা ভেদ করবে সেটা বলছে, বুলেটটি আর এই যে আর কতটুকু যাবে এইটা বের করতে হবে। বুঝছো, ওই আগেরটার মতো। তাহলে নর্মালি আমরা ওই নিয়ম চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের 3/4 ইকে খরচ করে সে যায় কয়টা ভেদ করে, সেটা হচ্ছে আমাদের 3টা ভেদ করে, ঠিক আছে। তাহলে একটাতে কত, আর হচ্ছে আমাদের কয়টাতে বের করতে হবে, আর আছে গতিশক্তি কত, এখানে আছে আর গতিশক্তি কত, 1/4 ইকে। তাহলে আছে হচ্ছে আমাদের 1/4 ইকে, এই 1/4 ইকে দিয়ে সে কয়টা ভেদ করতে পারবে সেটা এখান থেকে বের করার চেষ্টা করবো। তাহলে এখানে হচ্ছে আমাদের আছে কত 3, আর 3টা এখানে হচ্ছে 1/4 হয়ে যাবে, 1/4 ইকে, নিচে চলে যাবে কোনটা, নিচে চলে যাবে আমাদের 3/4 ইকে। তাহলে 3/4 ইকে, এই আগেরটার মতোই তো, ঠিক আছে। তাহলে আগেরটার মতো যদি আমরা নর্মালি করি, দেখো আমাদের এখানে 1/4 আর এখানে 1/4 কাটা, ইকে কাটা, তাহলে এখানে 3 আর 3ও কাটা, তাহলে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের কয়টা ভেদ করতে পারবে, আর একটা ভেদ করতে পারবে, ঠিক আছে। ওকে, আর একটা তক্তা ভেদ করতে পারবে, বুঝছো। সো তুমি যদি কখনো মানে এই জিনিসটা ফিল করার চেষ্টা করো বা বুঝে ফেলো যে আমাদের যে শক্তিগুলো খরচ করতেছি না, ওইগুলো কাইন্ড অফ আসলে একটা থেকে একটা রূপান্তর হচ্ছে। এগুলো আমরা অনেকবার শুনছি যে এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হয়, গতিশক্তি যেটা আছে সেটাই আমাদের কাজ। এগুলো শুনতে আমরা অনেকবার শুনে ফেলছি, বাট আলটিমেটলি আমাদের এটা যে আসলে কি মিন করে ওটা যদি একবার বুঝতে পারো না, মানে ধরতে পারো, তাহলে ব্যাপারগুলো আসলে খুব সহজ মনে হয় যে না আসলে শক্তি দিয়ে সবকিছু করতেছি। বুঝা গেছে? যেগুলো একটু ফিল করার চেষ্টা করবা। হ্যাঁ,
সো আমাদেরকে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। কি দেখবো আমরা? সংরক্ষণশীল বল, ঠিক আছে। তো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আলটিমেটলি আমরা একটু সংজ্ঞাটা পড়ার চেষ্টা করবো। সবার আগে আমাদেরকে বলে দেওয়া আছে যে বল দ্বারা কোনো বস্তুকে পূর্ণচক্র সম্পূর্ণ করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, তাকে আমরা সংরক্ষণশীল বল বলি। ধরে নিচ্ছি যে কিছু বোঝা নাই, না বুঝারই কথা। সো যদি না বুঝে থাকো খুব একটা প্যারা নাই। সাপোজ আমি এ পয়েন্ট থেকে একটা কি করছি, একটা বস্তু আছে, এ পয়েন্টে একটা বস্তু আছে, ঠিক আছে। এ পয়েন্ট থেকে একটা বস্তুকে আমি কি করছি, ঘুরে 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 এ পয়েন্টে নিয়ে আসছি। কোন পয়েন্টে? বি পয়েন্টে নিয়ে আসছি, ঠিক আছে। আমি কিভাবে গেছি? আমি এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর গিয়ে বি পয়েন্টে নিয়ে গেছি। এইখানে আলটিমেটলি আমরা খরচ করছি, আমি এফ মানের বল প্রয়োগ করছি, বা এফ বলটা প্রয়োগ করে তাকে এভাবে এভাবে নিয়ে বি পয়েন্টে নিয়ে গেছি। বুঝা গেছে? আচ্ছা, এরপরে সেম এফ মানের বল যেটা আছে, বা এফ মানের না, এটা কাইন্ড অফ আসলে এটা আমাদের বলে যে প্রপার্টি কাইন্ড অফ। প্রপার্টি বলতে কি মানে, এটা একটা প্রকার, মানে একটা এরকম একটা বল আছে, এটা হচ্ছে যেমন সংরক্ষণশীল বল, ঠিক আছে। এই একটা বল আছে, বা কিছু পরিমাণ বল আছে, বা কিছু পরিমাণ না, কাইন্ড অফ এমন একটা বল আছে যেই বলটা দ্বারা আমি কি করলাম, এ থেকে বিতে নিয়ে গেলাম, কিছু পরিমাণ কাজ হয়েছে। সাপোজ আমার কাজ হয়েছে আমাদের ডাব্লিউ এবি পরিমাণ কাজ হয়েছে, আমি জানি না কত, ঠিক আছে। সো এবার আমাদেরকে যেটা হয়েছে যে আমি যদি আবার বি থেকে আবার এ প্রান্তে নিয়ে আসি, যে কোনো পয়েন্টে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে আসি, সাপোজ এভাবে নিয়ে আসলাম, সেম বলটাই কাজে লাগাইছি, মানে সেম ধরনের বলটাই কাজে লাগাইছি। তো সেম ধরনের বলটা যখন কাজে লাগাইছি, আলটিমেটলি আমার যে কাজ যেটা হয়েছে, ওই কাজটা কত হয়েছে জানো? ওই কাজটা হয়েছে, সাপোজ এটাকে আমরা বললাম হচ্ছে ডাব্লিউ বি এ পরিমাণ কাজ করছি, ঠিক আছে। ওই ডাব্লিউ বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের সমান সমান হচ্ছে আমাদের মাইনাস এবি এর সমান। মানে বুঝছো, এইখানে আমাদের ডাব্লিউ এ বি যদি হইতো আমাদের 60 জুল কাজ করতাম, এ থেকে বিতে নিতে যদি আমার 60 জুল কাজ করতে হইতো, বি থেকে এ তে নিতে আমার কাজ করতে হইতো -60 জুল। সেম মান হবে, কিন্তু আগে একটা মাইনাস হয়ে যাবে, কৃত কাজটা নেগেটিভ হয়ে যাবে। এ থেকে বিতে নিতে যদি 60 জুল কাজ হয়, বি থেকে এতে নিতে আসতে হবে -60 জুল। তাহলে মোট কৃত কাজ কত দেখতে পাচ্ছি? মোট কৃত কাজ দেখতে পাচ্ছি -60 + 60 কত হচ্ছে? 0। এইটা আমাদেরকে বলে দিছে, এটাকে বলে আমরা সংরক্ষণশীল বল। দেখো তাহলে ব্যাপারটা দেখো। সো আমাদেরকে যেটা বলছে যে বল দ্বারা কোনো বস্তুকে পূর্ণ চক্রে একবার এখান থেকে এখানে আনলাম, পরে আবার এখান থেকে আবার ঘুরে ফিরে এখানে আনলাম, তাহলে এটা পূর্ণ চক্র হয়ে গেছে না? আমাদের কাছে পূর্ণ চক্র সম্পূর্ণ করে পূর্বের অবস্থানে আগের অবস্থানে ফিরে আনছি, এতে নিয়ে আসছি, তাহলে ওই বল দ্বারা কৃত কাজ কি হচ্ছে? শূন্য। এই যে দেখো যোগ করে শূন্য পাচ্ছি, তাহলে ওইটাকে আমরা বলতেছি কি? সংরক্ষণশীল বল। ওইটাকে আমরা কি বলতেছি? সংরক্ষণশীল বল, ঠিক আছে। সো এখন ভাই আপনি তো এটা বুঝাইলেন, বুঝলাম, কিন্তু এই বলকে আসলে মানে এক্সিস্ট করে কিনা, বা কোনটা আসলে এটা মানে এরকম বল, সো এটা আমরা দেখি। চলো দেখো, এক্সাম্পলটা হচ্ছে খুবই সিম্পল। এটাকে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অভিকর্ষ বল। একটা এক্সাম্পল কি হচ্ছে? অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ, ঠিক আছে। এখন তুমি বুঝতে পারতেছো না যে অভিকর্ষ বলের সংরক্ষণশীল বলের উদাহরণ। দেখো আমি কি করছি, এই একটা বস্তুকে ধরো ইউ বেগে বা ভেলোসিটির কথা চিন্তাই করলাম না, আমি কি করলাম, এই যে এইচ উচ্চতা নিয়ে গেছি, কোন উচ্চতা নিয়ে গেছি? এইচ উচ্চতা নিয়ে গেছি, এই যে এখান থেকে নিয়ে এইখানে নিয়ে গেছি, এইচ উচ্চতা নিয়ে গেছি, ওকে, এইচ উচ্চতা নিয়ে গেছি, ভালো কথা। এখন এইচ উচ্চতায় যখন নিয়ে গেছি, আলটিমেটলি আমরা বলতো যে অভিকর্ষ বলটা কোনটা? অভিকর্ষ বলটা খুবই সিম্পল কথা না, যে অভিকর্ষ বলটা হচ্ছে আমাদের এইটা, যে এইটার নিচ বরাবর কাজ করতেছে এমজি, এটাই আমাদের অভিকর্ষ বলটা। একটু বুঝো? হ্যাঁ। তাহলে আমি চিন্তা করলাম যে আমি এ বিন্দু থেকে আমি কি করছি, বস্তুটাকে বি বিন্দুতে নিয়ে গেছি, মানে হচ্ছে আমাদের এইচ উচ্চতা নিয়ে গেছি। তাহলে এইচ উচ্চতায় যদি নিয়ে যায়, তাহলে আমাদের কৃত কাজ কত হবে, মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে, সেটা হচ্ছে সাপোজ ডাব্লিউ এ বি। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? আমাদের হবে এফ এস কস থিটা, ঠিক আছে। বা আমরা কস থিটা চিন্তা না করে জাস্ট কোন দিকও চিন্তা করতে পারি। সো এফ কোনটা, অভিকর্ষ বল কোনটা, আমি যদি বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাই, অভিকর্ষ বল তো সেম এমজি তো কাজ করবে নাকি, তাহলে এফ হয়ে যাবে আমাদের এমজি। দূরত্ব কোনটা, সরণ কোনটা, সেটা হচ্ছে আমাদের এইচ পরিমাণ সরণ। কস থিটা কত ডিগ্রি কোণ বলো? কত ডিগ্রি? সেটা হচ্ছে সরণ কাজ করতেছে এই দিক বরাবর, আর এমজি কাজ করতেছে একদম নিচ বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এমনি আগে থেকে মাইনাস দিয়ে রাখতে পারো কস থিটা যদি চিন্তা না করো, বাট এমনি নরমালি চিন্তা করলে এইচ উপরের দিকে, সরণ উপরের দিকে, আর এমজি নিচের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180। তাহলে আমরা বলে ফেলতে পারি cos 180। তাহলে cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এটা চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের -mg × h, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের WAB। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেম এ থেকে বি তে নিলাম, আবার বি থেকে আবার কি করছে, আবার এ তে নিয়ে আসছে, এটা পূর্ণ চক্র সম্পন্ন করব, ঠিক আছে। তো আবার বি থেকে যখন আমরা এ তে নিয়ে আসবো, তাহলে এটাকে বলবো আমরা বিএ। তাহলে বিএ তে কি করতে হবে? সেম, আমাদের অভিকর্ষ বল কত? এমজি। অভিকর্ষ বল কত? এমজি। এখন আমি দূরত্ব কতটুকু অতিক্রম করছি বলো তো? এইখান থেকে এইখানে আসছি, সেম এইচ দূরত্ব অতিক্রম করছি, এইচ ইনটু কত? cos কত ডিগ্রি হয় বলো?
দেখো এমজি হচ্ছে নিচের দিকে, উপর থেকে যখন বি থেকে যখন এতে আনছি সরণ কোন দিকে, সরণ নিচের দিকে, তাহলে একই দিকে যদি হয় তাহলে কস কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি এর মান কত, 1। তাহলে 1 যদি হয় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি আমাদের এটা হয়ে যাবে আমাদের এমজি ইন্টু এইচ। তাহলে এটা হয়ে গেছে আমাদের কত, ডাব্লিউবিএ। ডাব্লিউবিএ ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, এমজিএইচ। এবার বলো, এবার যদি আমি মোট কাজটা বের করতে চাই, এমজি দ্বারা যদি মোট কাজটা বের করতে চাই, পূর্ণ চক্র একটা চক্র করছে এ থেকে বিতে, আর বি থেকে যদি আবার এতে যায়, তাহলে মোট কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, এখানে দেখতে পাচ্ছি কত, এখানে দেখতে পাচ্ছি আমাদের মাইনাস এমজিএইচ প্লাস এটা কত হবে, প্লাস হচ্ছে আমাদের এমজিএইচ। তাহলে মোট কত হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে অভিকর্ষ বল যেটা আছে, এই অভিকর্ষ বল ধারাই আসলে আমাদের পূর্ণ একটা চক্রে কিন্তু কৃতকাজ 0 হয়। তাহলে এই অভিকর্ষ বলটাকে আমরা বলতে পারি কি, এটা আসলে আমাদের বলতো কি, এটা কি, এটাকে আমরা বলতে পারি যে এটা আসলে একটা সংরক্ষণশীল বল। এটাকে আমরা কি বলতে পারি, সংরক্ষণশীল বল। আমরা এতদিন পর্যন্ত যা নিয়ে কাজ করতেছি বেশিরভাগ কিছুই আসলে আমাদের সংরক্ষণশীল বল। যা কিছু নিয়ে কাজ করতে সবকিছু প্রায় সংরক্ষণশীল বল। যেসব বলগুলো আসলে আমাদের কাইন্ড অফ বাধা দেয় ওইগুলো আসলে মেইনলি আসলে আমাদের অসংরক্ষণশীল বল। ওটা আমরা দেখবো, প্যারা নাই, ঠিক আছে। এখন একটা কোশ্চেন আসে যে ভাই আমি যে সংরক্ষণশীল বলের কথা বলতেছি, তাহলে ওইটা কি আমাদের গতিপথের উপর নির্ভর করে কিনা। একটা জিনিস মাথায় রাখবো যে সংরক্ষণশীল বল ধারা কৃতকাজ যেটা আছে বা ওই কৃতকাজ যেটা আছে, মোট কৃতকাজ যেটা আছে, ওটা আসলে আমাদের গতিপথের উপর নির্ভর করে না। চিন্তা করো গতিপথের উপর নির্ভর করে কিনা। দেখো এই যে একটা বলের কথা বলতেছি, এই বলটাকে ধর আমি এ থেকে বিতে নিব। এখন সাপোজ আমি এটাকে ঘুরে ফিরে এ জায়গায় আনলাম, তাহলে বলো তো তার আসলে আমাদের কাজ কতটুকু হয়েছে। আমি কি নিব, এমজি নিব, আর এমজি দিকে সরণ নিব। তাহলে এমজি হচ্ছে আমাদের এইটা, আর সরণ কোনটা, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু। আমি যতই ঘুরে ফিরাই নেই না কেন, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু না, তাহলে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু নিলে আলটিমেটলি আমাদের দূরত্ব কত হবে, এইচই হবে। সেম কাজে এখানে আনার টাইমে আমি যত ঘুরে ফিরে আনি না কেন, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুগুলো এইচই তো পাবো। বুঝছো ব্যাপারটা। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের যে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ যেটা আছে সেটা আমাদের গতিপথের উপর কি করে না, একদমই নির্ভর করে না। সেটা যেমনি আনি কেনা কেন, আমি তো সরণই আলটিমেটলি নিব। সরণটা কি হয়, সরণটা কি হয় বলো, সরণটা আলটিমেটলি আমাদের সেম হয়, গতিপথের উপর নির্ভর করতেছে না। এই হচ্ছে কথা। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হ্যাঁ, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। তাহলে খুবই সিম্পল কথা, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে আসলে পূর্ণ চক্রে আসলে আমাদের কি হবে না, কৃতকাজ 0 হবে না, ঠিক আছে। তাও আমরা একটু পড়বো। বলে দেওয়া আছে যে বল দ্বারা কোনো বস্তুতে আবদ্ধ পথে ঘুরিয়ে পূর্ণ চক্র সম্পূর্ণ করে পূর্বের অবস্থানে ফিরে আনলে কৃতকাজ 0 হয় না, তাকে আমরা বলেছি অসংরক্ষণশীল বল। আচ্ছা, তাহলে এই বলটা আমরা একটু দেখার চেষ্টা করব, বা এটা আসলে আমাদের কোনটা। সো একটু তো গেস করতে পারছো, আমি একটু আগে আলোচনা করলাম যে যেগুলো আসলে আমাদের মিলে বাধা দেয়, যেগুলো কি বাধা দেয় ওগুলো আসলে আমাদের অসংরক্ষণশীল বল। সো সাপোজ ধরো এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এটা সাপোজ এ বিন্দুতে আছে, তাহলে এ বিন্দু থেকে সাপোজ আমি কি করলাম, বি বিন্দুতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে সাপোজ আমাদের এ বিন্দু, এটা হচ্ছে সাপোজ আমাদের কি বলতো, বি বিন্দু, ঠিক আছে। এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা সাপোজ আমাদের এক্স, বা যে সরণ যেটা আছে সেটাকে সাপোজ আমরা ধরলাম এক্স, এক্স পরিমাণ সরণ করছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বস্তুটাকে সাপোজ আমি এইখান থেকে ওইখানে নিয়ে যাব, তাহলে এই বস্তুটা যখন গতিশীল হবে তখন একটা ঘর্ষণ বল তো কাজ করবে, বা বাধা তো দিবে নাকি ও, ঠিক আছে। সো ঘর্ষণ বলটা কোন দিক বরাবর কাজ করবে বলতো, আমি এ থেকে যদি বিতে নিয়ে যাই তাহলে ঘর্ষণ বলটা অবশ্যই গতির বিপরীতে কাজ করবে, গতির বিপরীতে কাজ করবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের বলতো, এটাকে বলবো আমরা এফ, ছোট হাতের এফ, ফ্রিকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা বের করে ফেলি যে আমাদের এ থেকে যদি বিতে যাই, এ থেকে যদি বিতে যাই তাহলে আমাদের কৃত কাজটা কত, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, ঠিক আছে। তাহলে এ বিতে যদি যাই তাহলে আমাদের কি নিতে হবে, আমাদের এফ ইন্টু এস ইন্টু কস থিটা নিতে হবে। আমি তোমাকে বলছি যে কস থিটা চিন্তা করতে পারো, নাও চিন্তা করতে পারো। কস থিটা যদি চিন্তা করো না, তাহলে চিন্তা করবে যে এফ যেদিকে কাজ করতেছে এস কোন দিকে কাজ করতেছে, আর থিটা যদি চিন্তা করো খুব ইজি। আচ্ছা, তাহলে এফ এর মান, এফ কোনটা, এটাকে আমরা ফ্রিকশন নিছি। সরণ কোনটা, সরণটা আমরা নিছি হচ্ছে এ থেকে বি পর্যন্ত, মানে হচ্ছে আমাদের এক্স। আর কস থিটা কত, দেখো ফ্রিকশন কাজ করতেছে এই দিক বরাবর, সরণ কাজ করতেছে এই দিক বরাবর, মানে এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়েছে, সরণ কোন দিকে, এই দিক বরাবর। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মান কত, -1। তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস এফ ইন্টু এক্স। তাহলে এটা হয়ে গেছে আমাদের কত, ডাব্লিউ এ বি। এটা হয়ে গেছে কত, ডাব্লিউ এ বি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খুব সিম্পল কথা, এবার আমরা এ থেকে বি তে নিলাম, এবার আমরা বি থেকে সিম্পলি আমরা এ তে আনবো, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা চিন্তা করি যে ভাই আমি এবার ডাব্লিউ বি, এটা কি করলাম, এবার আমরা কি করলাম, ডাব্লিউ বি এ আনলাম, বি থেকে এ তে আনছি, কি করছি, ডাব্লিউ বি থেকে এ তে আনছি। তাহলে বি থেকে এ তে আনলে সেম কাজ করবো। দেখো এবার দেখো আলটিমেটলি আমরা কি করতেছি বলতো, আমরা বি থেকে এ তে আনতেছি, তাহলে সরণ কোন দিকে, এই যে বি থেকে এর দিকে, এই দিক বরাবর। এখন এই দিক বরাবর যদি কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে তার ফ্রিকশন কোন দিকে কাজ করবে, অবশ্যই তার বিপরীত দিকে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করতেছে বলতো, ফ্রিকশনটা সিম্পলি আবার কাজ করতেছে আমাদের এই দিক বরাবর।
ফ্রিকশনটা কাজ করতেছে সিম্পলি কোন বরাবর, এই বরাবর। ফ্রিকশন যদি এবার বলো, এবার আবার সেম কাজটা আমরা করার চেষ্টা করি, যে এবার আমরা কি করব, আমরা সেম কাজ এফ ইন্টু এস কস থিটা নিব। তোমরা আবার আশা করি বুঝতে পারতেছো কি হবে। ফ্রিকশন নিলাম, সরণটা সেম, বি থেকে এতে আসলে তার মানে সরণ যেটা আছে সেটা মানটা তো সেমই থাকবে, তাহলে এক্সই হলো ইন্টু কস থিটা। কস থিটার মান কত, থিটার মান কত বলো। এফ কাজ করতেছে এদিক বরাবর, সরণ করতেছে বি থেকে এ এদিক বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে কত হবে, মাইনাস এফ ইন্টু এক্স, এফ এক্স। এবার বলো মোট কাজ বের করি, চলো কি করব, মোট কাজ সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছি মাইনাস এফ এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এফ ইন্টু এক্স, আর এখানে দেখতে পাচ্ছি কত, মাইনাস এফ এক্স, তাহলে দেখতে পাচ্ছি কত, মাইনাস এফ এক্স। তাহলে আনসার কত হবে, মাইনাস 2 ইন্টু এফ এক্স। এটা হয়ে গেছে আমাদের ডাব্লিউ। এবার বলো তো কৃত কাজ কি ভাই, জিরো হয়েছে? আগেরটা দেখে মনে হয়েছিল যে না, এটা তো আসলে সব বলের ক্ষেত্রেই হবে, এক জায়গা থেকে নিয়ে গেলাম, ওইখান থেকে আবার এখানে নিয়ে আসছি, সরণ তো সবসময় সেম, তাহলে সরণ যদি সেম সেম হয় প্লাস জিরো হয়, তাহলে এটা তো আসলে আমাদের কিন্তু জিরোই হওয়ার কথা। দেখছো হয়েছে কি, হয় নাই তো। আচ্ছা এবার দেখো আলটিমেটলি আমরা বলতে পারি যে দেখো এই যে জিনিসটা আছে অসংরক্ষণশীল বল যেটা আছে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের গতিপথের উপর নির্ভর করে। গতিপথের উপর কি করে, নির্ভর করে। কেন নির্ভর করে বলো তো? দেখো এই বস্তুটাকে আমি একটা সারফেস, এই সারফেসটা কি হচ্ছে, সারফেসের মধ্যে ঘর্ষণ আছে, ঘর্ষণ তো বুঝো যেটা বাধা দেয়। যে একটা জিনিস যদি খুব রাফ থাকে, রাফ মানে তো বুঝো, রাফ মানে হচ্ছে এটার মধ্যে ধরো মানে কি উঁচা নিচা আছে, খুব একটা স্মুথ না। যদি কোনো একটা জিনিস স্মুথ না থাকে তাহলে এটা ঘর্ষণ বেশি থাকবে, আর কোনো একটা জিনিস যদি একদম স্মুথ থাকে, একদম স্মুথ, তাহলে ওইটা কি হবে, ঘর্ষণটা কম থাকে। তাহলে আমাদের পথটা যদি হয় মানে মসৃণ, পথটা যদি হয় মসৃণ, তাহলে আলটিমেটলি আমরা বলা যায় যে সেটা কি, সেটাতে আসলে আমাদের ঘর্ষণ কম থাকবে, এফ কম থাকবে, তাহলে আমাদের কাজটা কম হবে, এফ দ্বারা কৃত কাজ কম হবে। আরো একটা জিনিস চিন্তা করো, তুমি যদি সাপোজ আমি কই হারাই ফেলছি, আচ্ছা এটা মানে এই যে এ পয়েন্ট থেকে বিতেই তো নিব, তাই তো। তাহলে আমি এবার সোজা যদি না নিয়ে যদি আমি ঘুরে ফিরে এই জায়গায় আনি, তা আমি পথ বেশি অতিক্রম করছি না, অনেক বেশি পথ অতিক্রম করছি। অনেক বেশি যে পথ অতিক্রম করছি, বেশি পথের কারণে কিন্তু আমাদের ঘর্ষণ বলটা কিন্তু বেশি হয়েছে, ঠিক না, ঘর্ষণ বলটা বেশি হয়েছে। তাহলে এই যে ঘর্ষণ বলটা বেশি হয়েছে, তখন কিন্তু আলটিমেটলি আমরা বলা যায় যে আসলে মানে আমাদের কৃত কাজটা কিন্তু বেশি হবে বা শক্তিটা বেশি হারাবো। বুঝা গেছে? তাহলে আমাদের গতিপথের উপর কি করে, আমাদের এই যে অসংরক্ষণশীল বল আছে সেটা আমাদের নির্ভর করে থাকে। বুঝা গেছে? আচ্ছা এই তো। সো এতক্ষণ পর্যন্ত মোটামুটি আমরা একটা ভালো একটা টপিক আলোচনা করছি। এবার আমরা আরো একটা টপিকে চলে যাবো, মানে গতিশক্তি আমাদের মোটামুটি ডান। এবার আমরা চলে যাবো বিভব শক্তিতে। সো গতিশক্তি ডান হওয়ার পরে বিভব শক্তিতে যখন যাচ্ছি, সো আমরা এখান থেকে একটা ব্রেক নিব বলতে কি, যে যেটা বললাম যে নর্মালি আমরা আসলে কি করবো, যে ব্রেকটা নিবো ওটা রিলস ব্রেক হবে না, অবশ্যই রিলস ব্রেক হবে না। যেটা করবো এটা চা খেয়ে আসতে পারো বা ঘুরে ফিরে আসতে পারো, বা হচ্ছে আমাদের যে টেবিল আছে টেবিলের মধ্যে একটু মাথাটা নুয়ে একটু ধরো জিনিসটাকে একটু, বা একদম এটা কি বলে এটাকে কুইক ন্যাপ না কি বলে না, পাওয়ার ন্যাপ বলে, পাওয়ার ন্যাপ নিতে পারো, ঠিক আছে। এই তো, তাহলে আমিও ভিডিওটা পজ করতেছি, এরপরে হচ্ছে আমি আবার ব্যাক করতেছি, ঠিক আছে। এই তো আচ্ছা, সো আমরা আসলে ব্রেকের পরে আবার আসলাম। সো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে আমাদের আসলে বিভব শক্তিটা কি আর কি। সো বিভব শক্তিটাকে নর্মালি যদি আমরা একদম ডিফাইন করতে চাই, তাহলে আমরা যেটা বলতে পারি যে দেখো আমরা যদি পড়ি, বলে দেওয়া আছে যে কোনো বস্তুর অভ্যন্তরীণ বা পারিপার্শ্বিক অবস্থা এবং অথবা অবস্থানের কারণে, ঠিক আছে। সো আমরা একটু আন্ডারলাইন করে ফেলি এই ব্যাপারটা, যেখানে আমাদেরকে দুইটা জিনিস বলে দেওয়া আছে। একটা আমাদের বলে দেওয়া আছে অবস্থা বা অবস্থানের চেঞ্জ করলে, ঠিক আছে। এখন অবস্থার চেঞ্জটা কেমন হইতে পারে, অবস্থার চেঞ্জটা হইতে পারে যে এরকম আমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিংটা নর্মালি একটা অবস্থায় আছে, তাহলে ওটাকে যদি আমি ধরো টেনে ফেলি, তাহলে তার অবস্থার চেঞ্জ করে ফেলছি। বোঝা গেছে? তাহলে সাপোজ আমি একটা রাবারের ব্যান্ডের কথা চিন্তা করতে পারি, ওই রাবারটাকে টেনে আমি লম্বা করে ফেলছি বা একদম সংকুচিত করে ফেলছি ধাক্কা দিয়ে, তো ওটাকে কি বলতে পারি, অবস্থার চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। আবার এমন হইতে পারে না যে আমি আসলে একটা বোতল আছে, ওই বোতলটাকে একদম মোচড়াই ফেলছি, দুমড়ে মুচড়াই ফেলছি, এটাকে আমরা বলতে পারি অবস্থার চেঞ্জ। কি বলতে পারি? অবস্থার চেঞ্জ। আর অবস্থানের চেঞ্জ বলতে কি বোঝায়? অবস্থানের চেঞ্জ বলতে বোঝায় যে সাপোজ এই কলমটা নিচে ছিল, ওইটাকে আমি টেনে এনে এই জায়গায় নিয়ে আসলাম, এটাকে বলি অবস্থানের চেঞ্জ। একটা এই যে বল আছে, বলটাকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম, উপর থেকে আবার নিচে বসতে, এটাকে আমরা বলতে পারি অবস্থানের চেঞ্জ। সো আমাদেরকে এটাই বলছে যে আমি যদি কোনো একটা বস্তুর অবস্থার চেঞ্জ করতে চাই কিংবা অবস্থানের চেঞ্জ করতে চাই, তাহলে আলটিমেটলি আমার কিছু পরিমাণ কাজ করতে হচ্ছে। ওই যে কিছু পরিমাণ কাজ করতেছি না, ওইটাই আলটিমেটলি কই যাবে, ওই বস্তুটার মধ্যে জমা থাকবে। কি হিসাবে জমা থাকবে? ওইটাকে আমরা বলি বিভব শক্তি। ওইটাকে আমরা কি বলবো? বিভব শক্তি। দেখো আমাদেরকে বলে দিছে কি, যে কোনো বস্তুর অভ্যন্তরীণ পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থানের চেঞ্জের কারণে বা পরিবর্তনের কারণে এতে কিছু পরিমাণ শক্তি জমা থাকে, যার বিনিময়ে বস্তুটি কাজ করতে পারে। এখন কাজ করতে পারে কিনা আমরা দেখার চেষ্টা করি। যে সাপোজ একটা স্প্রিংকে আমি কি করলাম, একটু সংকুচিত করলাম, আমি কি দিলাম, আমি কিছু পরিমাণ ফোর্স দিলাম, ওই ফোর্সের পরিমাণে কিছু পরিমাণ কাজ করলাম বা কিছু পরিমাণ শক্তি খরচ করলাম, ওই শক্তিটা ওই স্প্রিং এর মধ্যে কি হিসেবে জমা থাকবে? বিভব শক্তি হিসেবে জমা থাকবে, বা এটাকে আমরা বলি হচ্ছে কি বলি, এটাকে আমরা বলতে পারি এটাকে আমি ভুলে গেছি, এটাকে কি বলতে পারি,
বিয়োগ শক্তি আর বিয়োগ শক্তি ইংরেজি তো পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বা পটেনশিয়াল, ও আচ্ছা, সেটা হচ্ছে আমাদের বাংলা সমার্থক শব্দ স্থিতিশক্তি বলতে পারি। কি বলতে পারি? স্থিতিশক্তি, বা একদম যেটা ধরো জমা থাকতেছে। আচ্ছা, তো জমা থাকার পরে এটাকে যদি ছেড়ে দেই, তাহলে বলতো এর সামনে যদি কিছু থাকে এটাকে উড়ায় ফেলবে না? এটাকে আমরা সেই ছোটবেলায় দেখতাম যে আমাদের একটা পেন্সিল বক্স থাকতো, বক্সের মধ্যে এরকম কিছু একটা, যেটাকে আমরা একদম কি করতাম, একটা স্প্রিং থাকতো, ওই স্প্রিংটাকে টেনে মানে একদম এটা লাগাই রাখলে ওই স্প্রিংটাকে যখন ছেড়ে দিতাম বা একটা সুইচ টিপ দিতাম, ওই সুইচ টিপ দেওয়ার ফলে ওটা কি হতো, একদম উপরের দিকে উঠে যেত বা খুলে যেত ইজিলি, ঠিক না? তো ওই ব্যাপারটা হচ্ছে এটা, যে আসলে আমাদের স্প্রিংটা কিন্তু কি কাজ করার সামর্থ্য অর্জন করে। আচ্ছা, এই তো, তাহলে এই হচ্ছে কথা, এটাকে আমরা বলতেছি বিয়োগ শক্তি। সো দেখেই বোঝা যাচ্ছে যে বিয়োগ শক্তির আসলে অনেক রকম হইতে পারে। একটা হয়তো অবস্থা চেঞ্জ করার কারণে হইতে পারে, আর একটা হইতে পারে অবস্থানে চেঞ্জ করার কারণে। সো আমরা ক্লাস 9-10 আমরা যে বিয়োগ শক্তিটা দেখছিলাম, সেটা আসলে আমরা বলি মহাকর্ষীয় বিয়োগ শক্তি। সেটা আমরা কি বলি? মহাকর্ষীয় বিয়োগ শক্তি। মহাকর্ষীয় বিয়োগ শক্তি কেন বলতেছিলাম, বা অভিকর্ষীয় বিয়োগ শক্তি কেন বলতেছিলাম? কারণ ওইটা আমাদের কাইন্ড অফ অবস্থানে চেঞ্জ করতেছিলাম। সো ওইটা কেমন ছিল, যে আমরা কোনো একটা বস্তুকে ধরো এই জায়গায় আছে, তাহলে এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি বা উপরের দিকে নিয়ে গেছি, তাহলে আলটিমেটলি আমরা কি করছি বলতো, আমাদের অভিকর্ষ বল যেটা আমাদের এই বরাবর কাজ করতেছে, সেটা আমাদের এমজি, ওই এমজি বলের বিরুদ্ধে আলটিমেটলি আমরা কিছু পরিমাণ কাজ করছি। আর ওই যে কাজটা করলাম ওইটা তার মধ্যে একটা বিয়োগ শক্তি হিসেবে জমা থাকে, যেখানে আলটিমেটলি আমরা জানি এইখানে যদি জমা থাকে, এটা যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, তাহলে এটা হবে আমাদের এমজিএইচ। এমজিএইচ পরিমাণ তার মধ্যে কি থাকে, বিয়োগ শক্তি জমা হয়। তাহলে ওই বিয়োগ শক্তিটাই আলটিমেটলি আমাদের নিচে নামার সময় আমাদের ভেলোসিটি দেয়, ঠিক না? এই তো। সো সিম্পল ব্যাপারগুলো, এগুলো আসলে আমাদের খুব একটা কঠিন কিছু না, আমরা যদি যা সূত্রও জেনে যাই তাও মোটামুটি আমরা পারবো, ঠিক আছে? সো আমরা একটু আগাই, আমরা একটু সামনের দিকে যাব। দেখো, এবার আমরা যেটা দেখবো সবার আগে, সেটা হচ্ছে আমাদের এই যে অভিকর্ষজ বিয়োগ শক্তি যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এইটা, যে আমাদের একটা পয়েন্ট ছিল আমাদের এ পয়েন্টে ধরো বলটা ছিল, ওই বলটাকে আমি টেনে এনে বি পয়েন্টে নিয়ে গেছি, ঠিক আছে? সো এই যে ডিস্টেন্সটা, সেটা দেখতে পাচ্ছি আমাদের এইচ। তাহলে বলতো বস্তুটার ভর যদি হয় এম, তাহলে আলটিমেটলি আমাদের বলতো অভিকর্ষজ বিয়োগ শক্তি যেটা আছে, যেটা আমাদেরকে বলি যে ই পটেনশিয়াল বা পটেনশিয়াল এনার্জি যেটা আছে, সেটা কত হবে? সেটা আমরা জানি, সেটা পটেনশিয়াল এনার্জি হবে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হবে আমাদের এমজিএইচ, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি সবাই পারি, এতটুকু পর্যন্ত কি আমরা সবাই পারি? সো এই ব্যাপারটাকে জাস্ট আমি এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি বলতে কি, যারা হয়তো বা ধরো, আমি জানি যে এখানে অনেকেই আছে ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা আসলে আমাদের এতটুকু পর্যন্ত জানতে পারলে ওই যে হইলো যে ভাই আপনি আমাকে বলছেন যে পটেনশিয়াল এনার্জি বা বিয়োগ শক্তি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এতটুকু পর্যন্ত জানতে পারলে খুশি, আমি এর বাইরে যাইতে চাই না, ঠিক আছে? বাট অনেকেই আছে যে জানতে চায় যে না আসলে আমাদের সামনে আসলে কি হচ্ছে, মানে কেন এমজিএইচ হচ্ছে, ঠিক আছে? সো যারা জানতে চাও, যে যাদের একটু অতিরিক্ত জানার ইচ্ছা আছে, তারা এতটুকু পর্যন্ত যাইতে পারো, আর যারা জানতে চাও না তারা এই পার্টটুকু স্কিপ করতে পারো, ঠিক আছে? আমি যতক্ষণ পর্যন্ত যা বলতেছি, ঠিক আছে? সো যারা যারা শুনতেছো তারা একটু মনোযোগ দিয়ে শোনো যে ব্যাপারটা আমি আসলে কি ঘটাচ্ছি। আসলে সিম্পল কথা, প্রথমে বস্তুটা ছিল এই জায়গায়, বস্তুটাকে আমি কোথায় নিয়ে যাব, উপরের জায়গায়, ঠিক আছে? এখন দেখো, বস্তুটা যদি ধরো সাপোজ আমি বস্তুটাকে টেনে এনে এই জায়গায় নিয়ে আসলাম, ধরো এই বস্তুটাকে টেনে এনে সাপোজ আমি এই জায়গায় নিয়ে আসলাম, বস্তুটা সাপোজ এই জায়গায় আছে, তাহলে এইটার উপর আলটিমেটলি নর্মালি যদি এভাবে থাকে, তাহলে এটার উপর কি কাজ করতেছে বলতো? এটার উপর কাজ করতেছে তার ওজন, এটার উপর কাজ করতেছে কি, তার ওজন এমজিএইচ, তার ওয়েট সেটা হচ্ছে আমাদের কত, এমজি, সেটা কত, এমজি কাজ করতেছে, এটুকু আমরা এখান থেকে বুঝি। তাহলে এইটার উপর যদি এমজি ফোর্স কাজ করে, তাহলে তুমি আমাকে বলো তো, এইটাকে আমি যদি উপরে উঠাইতে চাই, মানে উপরের দিকে ধরো একটা ফোর্স দিব, এটার কারণে উপরে উঠবে, তাহলে আলটিমেটলি আমার কত ফোর্স দেওয়া লাগবে বলো তো, কত ফোর্স দেওয়া লাগবে? অবশ্যই এমজি থেকে বেশি বল প্রয়োগ করা লাগবে। তাহলে নর্মালি আমি যদি বুঝি যে এই যদি একটা কলম হয়, এটাকে যদি আমি এভাবে রাখি, তাহলে রাখা মানেটা কি, এইটা নিচ বরাবর এমজি ফোর্স কাজ করতেছে, আমিও এটাকে এমজি ফোর্সে উপরের দিকে দিলাম, আমিও সমান এমজি ফোর্স দিলাম উপরের দিকে, তাহলে এই কারণে বস্তুটা নিচেও নামছে না, উপরে উঠতেছে না। বুঝা গেছে? কারণ আমরা নিউটনের থার্ড ল অনুসারে কি দেখতে পাই, সরি ফার্স্ট ল অনুসারে কি দেখতে পাই, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে আলটিমেটলি আমি যখন নিচের দিকে উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করতেছি এমজি, আর এটা ফোর্স প্রয়োগ করতেছে নিচের দিকে এমজি, তাহলে আলটিমেটলি আমাদের না, এটা ফোর্স প্রয়োগ করতেছে না, মানে আসলে পৃথিবীকে টানতেছে নিচের দিকে এমজি বলে, আমি ওকে উপরের দিকে ফোর্স দিচ্ছি এমজি, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, আসলে কোনো ধরনের বল নাই, এই জন্য সে স্থির ছিল, সে স্থিরই আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই বলটাকে এ থেকে বি তে নিয়ে যেতে হবে, তাহলে আমার কি করতে হবে, উপরের দিকে একটা ফোর্স দিতে হবে, ঠিক আছে? এখন কত হচ্ছে, কত ফোর্স দিব? আমি এমজি থেকে বেশি বল প্রয়োগ করলেই হচ্ছে, কারণ এমজি থেকে কত বেশি বল প্রয়োগ করো, তুমি চিন্তা করো কত বেশি দিব। মানে আমি যদি একদম অসীম পর্যন্ত দেই, মানে ধরো এমজি এর মান হচ্ছে 10, আমি দিলাম 20, উঠবে। 100 দিলে তাও উঠবে, 200 দিলে তাও উঠবে, বাট আলটিমেটলি আমরা জানতে চাইছি যে মিনিমাম কত দিতে হবে, মিনিমাম কত দিতে হবে, চিন্তা করো। আমরা যদি এই এমজি সমান বলই প্রয়োগ করি, আমি যদি ধরো সাপোজ এমজি আছে, তো এমজি সমান বলই প্রয়োগ করলাম, কি করলাম, এমজি সমান বলই প্রয়োগ করলাম,
তাহলে বলো তো, তাহলে কি বস্তুটা উপরের দিকে উঠবে? এমজি সমান বল প্রয়োগ করলে কি বস্তুটা উপরের দিকে উঠবে? না, এমজি সমান যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর উপর দিকে উঠবে না, কারণ সে স্থির ছিল, সে স্থিরই থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে খুব অল্প একটা সময়ের জন্য, সাপোজ ধরো 0.0001 সেকেন্ডের জন্য আমি একটু বেশি বল প্রয়োগ করব, এমজি থেকে একটু বেশি বল প্রয়োগ করব। সাপোজ আমি একটা বল প্রয়োগ করলাম যেটা আসলে কি বলতো এমজি থেকে বড়, কত সেকেন্ডের জন্য, খুব অল্প একটা সময়ের জন্য। খুব অল্প একটা সময় বলতে ধরো টি ইজ ইকুয়াল টু সাপোজ 0.00001 সেকেন্ডের জন্য, 0.001 সেকেন্ডের জন্য এমজি থেকে একটু বেশি বল প্রয়োগ করলাম, হয়তো অল্প একটু বেশি বল প্রয়োগ করলাম। যে অল্প একটু বেশি বল প্রয়োগ করার ফলে কি হবে, এই অল্প একটা সেকেন্ডের জন্য আসলে আমাদের উপরের দিকে একটা লব্ধি বল থাকবে, অবশ্যই লব্ধি বল থাকবে, ঠিক আছে? উপরের দিকে যখন একটা লব্ধি বল থাকবে, তাহলে আমাদের বস্তুটা কোন দিকে গতিশীল হবে? উপরের দিকে গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে? উপরের দিকে গতিশীল হবে। উপরের দিকে যখন গতিশীল হইলো, এরপরে এই এত সেকেন্ডের পরে আমি কি করছি, আমি আবার এফ ইজ ইকুয়াল টু এমজি বল প্রয়োগ করলাম। এফ ইজ ইকুয়াল টু কি এমজি বল প্রয়োগ করলাম। এবার তাহলে কি হচ্ছে দেখো তো, আমাদের উপরের দিকে এমজি বল প্রয়োগ করা হচ্ছে, নিচের দিকে এমজি বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে আমাদের কাটাকাটি চলে যায়, আমাদের লব্ধি বল জিরো। লব্ধি বল যদি জিরো হয়, তাহলে আলটিমেটলি আমাদের বস্তুটা স্থির থাকলে স্থিরই থাকতো, গতিশীল থাকলে গতিশীল থাকতো। বাট একটু আগে মনে ছিল যে আমরা আসলে খুব অল্প একটা সেকেন্ডের জন্য আলটিমেটলি বস্তুটাকে উপরের দিকে গতিশীল করে দিছিলাম, আমাদের এমজি থেকে বেশি বল প্রয়োগ করে বস্তুটাকে উপরের দিকে গতিশীল করে দিছিলাম। তাহলে আলটিমেটলি আমরা যখন এফ ইজ ইকুয়াল টু এমজি প্রয়োগ করতেছি, তখন আলটিমেটলি উপরের দিকে বস্তুটা কিন্তু গতিশীল ছিল। তাহলে লব্ধি বল যদি জিরো হয়ে যায়, তাহলে বস্তুটা কোন দিকে গতিশীল হবে? উপরের দিকেই গতিশীল হবে। তাহলে এইখান থেকে বস্তুটা আবার এইখানে চলে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা খুব অল্প মানের একটা বল প্রয়োগ করতেছি, যেটা আসলে আমাদের খুব অল্প একটা সেকেন্ডের জন্য, মানে অল্প একটা, আমরা ধরো এমজি থেকে বড় বল প্রয়োগ করতেছি খুব অল্প একটা সময়ের জন্য। এরপরে জাস্ট আমি এমজি সমান বল প্রয়োগ করলেই বস্তুটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, কারণ কি জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কি হবে? গতিশীল থাকবে। গতিশীল থাকলে তো সে এখান থেকে এখানে যাইতে পারবে। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। এখন এটাকে জাস্ট আমরা একটু আরেকভাবেও চিন্তা করতে পারি। দেখো যে ভাই, আমি যদি এই বস্তুটাকে উপরের দিকে উঠাইতে চাই, এমজি থেকে একটু বেশি বল প্রয়োগ করলে হচ্ছে না? তাহলে এমজি থেকে বেশি বল প্রয়োগ করা মানে কত? 0.0000001 সেকেন্ড। সেকেন্ড কেন বলতেছি, এত এত আরো আরো ধরো আরো ছোট নিলাম, তাও তো এমজি থেকে বেশি। তাহলে গতিশীল কোন দিকে হবে? উপরের দিকে গতিশীল হওয়ার কথা। লব্ধি বল কোন দিকে? উপরের দিকেই। এই হচ্ছে কথা। তাহলে আমরা আলটিমেটলি আমাদের এই পুরাটাকে 0 পয়েন্ট, এইটাকে নেওয়া, এই পুরাটাকে নেওয়া যা কথা, আমাদের আলটিমেটলি আমাদের এই এমজি নেওয়াটা একই কথা। এমজি নেওয়াটা একই কথা না? এই হচ্ছে কথা। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু উপরের দিকে উঠাইতে গেলে আমরা এমজি বল প্রয়োগ করলেই হচ্ছে। বুঝছো ব্যাপারটা? সো এখান থেকে আসছে যে আমাদের কোনো একটা বস্তুকে তার ওজনের সমান বল প্রয়োগ করলেই আলটিমেটলি আমরা কোথায় কি করতে পারি? তাকে উপরের দিকে উঠাইতে পারি। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এই তো। আচ্ছা, তো এই গেল জিনিসপাতি। এখন এখান থেকে আলটিমেটলি আমরা যে কি করবো, তাহলে বস্তুটাকে এখন উপরের দিকে উঠাবো, তাই তো? তাহলে বস্তুকে উপরের দিকে উঠানোর জন্য আমার কিছু পরিমাণ কাজ করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা কি দিব, আমাদের যে এজেন্ট আছে, ওই এজেন্টটা কি করবে, এই যে উপরের দিকে বল প্রয়োগ করবে, এই উপরের দিকে বল প্রয়োগ করবে। উপরের দিকে বল, সাপোজ আমরা বল প্রয়োগ করলাম এফ, ওই এফটা তো আমরা দেখতে পাচ্ছি যে এমজি এর সমান, ওই এফটা তো আমরা কি দেখতে পাচ্ছি? এমজি এর সমান বল দেখতে পাচ্ছি। এখন এমজি এর সমান যে বল দেখতে পাচ্ছি, তাহলে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করে আমি কিছু পরিমাণ সরণ ঘটালাম, তাহলে আমরা কি পাচ্ছি? তার কৃত কাজ পেয়ে যাচ্ছি। তাহলে ওই কৃত কাজটাই তার মধ্যে কি হবে? বিভব শক্তি আকারে জমা হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখতে পারি যে আমাদের যে ইপি হবে আমাদের যে কৃত কাজ আছে তার সমান। ঠিক আছে? ওকে, তাহলে কৃত কাজটা বের করার চেষ্টা করি। চলো, আমাদের ফোর্স দেওয়া লাগবে, আমাদের এফ লাগবে, এস লাগবে, কস থিটা লাগবে। চলো এটা দেখার চেষ্টা করি। তাহলে আলটিমেটলি আমাদের ফোর্স কোন দিকে দিচ্ছি? উপরের দিকে। কিসের সমান? এমজি এর সমান। সরণ কতটুকু হয়েছে আমাদেরকে বলে দেওয়া আছে, হাইট এইচ দেওয়া আছে, ইন্টু কস থিটা। দেখো আমাদের হাইট যেদিকে বা সরণ যেদিকে, আমাদের ফোর্সও কিন্তু ওই দিক বরাবরই দিচ্ছি। তাহলে আমি ফোর্স দিচ্ছি উপর দিক বরাবর, সরণও করতেছি উপর দিক বরাবর। তাহলে থিটার মান কত হবে? থিটার মান হবে আমাদের কত ডিগ্রি? 0। থিটার মান কত হবে? অবশ্যই 0 হবে। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হবে আমাদের কত? mgh। দেখছো কত সহজ ছিল? তাও জাস্ট আমরা একটু ক্রিটিক্যালি একটু চিন্তা করার চেষ্টা করছি আর কি। কি করছি? আমরা একটু ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে এতক্ষণ যে যাবতীয় যা জিনিস বুঝলাম, এখান থেকে আলটিমেটলি আমরা একটা জিনিস দেখতে পাইছি যে দেখেন, আলটিমেটলি আমরা প্রথম দিকে যখন আলোচনা করতেছিলাম, খুব অল্প একটা সময়ের জন্য এমজি চেয়ে বেশি বল প্রয়োগ করছি। ঠিক আছে? এখন প্রশ্ন হইতে পারে যে ভাই, আমি অল্প একটা সময়ের জন্য এমজি চেয়ে বেশি বল প্রয়োগ কেন করলাম? আমি তো সারাক্ষণই আসলে এমজি চেয়ে বেশি বল প্রয়োগ করতে পারতাম।
পারতাম না? আচ্ছা, এখন প্রবলেমটা হইছে কি, মানে ওইটাও আসলে তোমাদের আসলে খুব একটা জানার দরকার নাই, তাও জাস্ট তোমাদেরকে একটু জানাই রাখি। সাপোজ আমি এইখানে ধরো আমি কি করলাম, এমজির চেয়ে বেশি বল প্রয়োগ করলাম, তাহলে সাপোজ এমজির চেয়ে যদি একটু বেশি বল প্রয়োগ করি, তাহলে তার এখানে একটা কি থাকবে, ভেলোসিটি থাকবে, তার একটা ভেলোসিটি সাপোজ ইউ আছে, ঠিক আছে। এখন আমি তো এমনির চেয়ে বেশি বল প্রয়োগই করতেছি, তাহলে যদি বেশি বল প্রয়োগ করি, তার মানে আসলে আমাদের লব্ধি বলটা কোন দিক বরাবর কাজ করতেছে, উপরের দিক বরাবর কাজ করতেছে। উপরের দিক বরাবর যদি লব্ধি বল কাজ করে, তাহলে উপর দিক বরাবর একটা কি থাকবে, একটা অ্যাক্সিলারেশন থাকবে। অ্যাক্সিলারেশন থাকা মানে কি, তার ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে এইখানে যে ভেলোসিটি আছে, তার এইখানে কিন্তু আলটিমেটলি আমাদের সেম ভেলোসিটি আছে, না সরি, এখানে কিন্তু অ্যাক্সিলারেশন যেহেতু আছে, এখানে যে ভেলোসিটি আছে, এখানে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, ইউ হয়ে যাবে, সরি ভি হয়ে যাবে। এটা ইউটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ভি হয়ে যাবে। অবশ্যই অ্যাক্সিলারেশনের কারণে কি হচ্ছে, ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এইখানে তো একটা গতিশক্তি থাকবে, সেটা হচ্ছে আমাদের হাফ এম ইউ স্কোয়ার। তারপর উপরে একটা গতিশক্তি থাকবে, সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। বুঝছো? একটা এখানে আছে আমাদের হাফ এম ইউ স্কোয়ার, আর এখানে আছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে একটা গতিশক্তির চেঞ্জ আছে, এই গতিশক্তির চেঞ্জের জন্য কি আমাদের কিছু পরিমাণ কাজ করতে হচ্ছে না? আমরা জানি যে গতিশক্তির পরিবর্তনটা আসলে আমাদের কি কৃতকাজের সমান। তাহলে এইখানে একটা গতিশক্তির যে পরিবর্তন এক্সট্রা আসতেছে, ওইটার জন্য আলটিমেটলি আমাদের কিছু পরিমাণ কাজ করতে হবে। তো ওইটা আমি আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমি কনসিডার করতে চাই না। কি করতে চাই না? এই জিনিসটা আমি কনসিডার করতে চাই না। তো এই জন্য আমরা যেটা করি, যে আমি খুব অল্প একটা সময়ের জন্য যদি ভেলোসিটি চেঞ্জ করে দেই, মানে খুব অল্প একটা জিনিসের জন্য, মানে অল্প একটা সময়ের জন্য যদি আমি ফোর্সটাকে যদি এমনি চেয়ে বড় করে দেই, তাহলে এইখানে এসে কিছু পরিমাণ গতিপ্রাপ্ত হবে। এই যে গতিপ্রাপ্ত হইলো, ধরো ভি পরিমাণ গতিপ্রাপ্ত হইলো, ঠিক আছে। এরপরে কি করছি, আমি এম যে সমান বলই প্রয়োগ করতেছি, তখন আলটিমেটলি আমাদের যে বলে ছিল, যে ভেলোসিটিতে ছিল, ওই ভেলোসিটিতে যাবে। তাহলে এইখানে আসলেও তার ভেলোসিটি ভি হবে। তাহলে এখানে বলো তো দুইটা চেঞ্জ কত, হাফ এম ভি স্কোয়ার, আর এখানে আমাদের কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের আমাদের বলো তো গতিশক্তি চেঞ্জ হয়েছে কি না? গতিশক্তি চেঞ্জ হয় না। তাহলে এখানে আলটিমেটলি আমাদের এক্সট্রা কোনো কাজ হচ্ছে না। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে কথা। তাহলে এই জন্য আলটিমেটলি আমাদের এই এত কিছু আলোচনা করছে আর কি। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই ম্যাটটা দেখার চেষ্টা করি। আমাদেরকে বলে দেওয়া হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই। তাহলে এই যে একটা মই দেখতে পাচ্ছি, এটা আমাদের 5 মিটার। সো বলছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, হেলানো অবস্থায় রাখা আছে। বলছে যে 80 কেজি, এই যে এই ব্যক্তি যে আছে, সে হচ্ছে আমাদের বলে দেওয়া আছে যে 80 কেজি ভরের একজন মানুষ মই বেয়ে নিচ থেকে উপরে উঠছে। এই যে এইখান থেকে সে কোথায় যাচ্ছে, এই যে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, সো আমাদের বলছে মানুষটির বিভব শক্তি কত, কি বলতে বের করতে বলছে, বিভব শক্তি কত, ঠিক আছে। সো বিভব শক্তির জন্য আলটিমেটলি আমরা যেটা জানি যে ভাই ইপি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের এমজিএইচ। দেখেই বোঝা যাচ্ছে কি বলতো, দেখা যাচ্ছে কি এখানে আলটিমেটলি আমাদের বিভব শক্তি বলতে অভিকর্ষজ বিভব শক্তি বলছে। তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে হবে, এমজিএইচ। তাহলে এমজিএইচ এর জন্য আলটিমেটলি আমাদের ভর জানি, ভর কত দেখতে পাচ্ছি, ভর দেখতে পাচ্ছি বস্তুটা ভর দেওয়া আছে 80 কেজি। তাহলে 80 কেজি যদি হয়, তাহলে আলটিমেটলি আমাদের জি এর মান জানি, জি এর মান জানি 9.8। ওকে, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এইচটা লাগবে। এইচটা মানে কি ছিল, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, কিংবা হচ্ছে আমাদের বলা যায় যে অভিকর্ষজ বল যেটা ছিল, ওই অভিকর্ষজ বলের বিপরীতে আমি কতটুকু উপরের দিকে উঠতেছি, ঠিক না, হাইটটা। তো এখন দেখো আলটিমেটলি আমাদের এই হাইটটা যদি চিন্তা করি, অভিকর্ষজ বল কোথায় কোন দিক বরাবর কাজ করতেছে, এই দিক বরাবর এমজি। তাহলে আমাদের এই বরাবর আমাদের কতটুকু হাইট সেটা দেখতে পাচ্ছি, এতটুকু। তাহলে এই এতটুকু হাইটটা আমরা বের করার চেষ্টা করি। সো এখানে আলটিমেটলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে। এই যে এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজটাকে একটু অ্যানালাইসিস করবো ছোট্ট করে, যে দেখো এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ওইটার ইকুইভ্যালেন্ট একটা ত্রিভুজ। তারপর এখানে আমরা জিনিসগুলো দিয়ে ফেলি। সো আমাদের এই এতটুকু জানি যে অতিভুজ যেটা আছে বা এই মই যেটা আছে, সেটা হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে এখানে আমরা 5 মিটার লিখে ফেললাম। এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই হচ্ছে 60 ডিগ্রি। আমাদের কোনটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে আমাদের এই হাইটটা, সে আসলে আমাদের অভিকর্ষজ বলের উপরে সে কতটুকু উঠছে, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের এইচটা, এটা হয়ে যাবে আমাদেরকে এইচ। সো এই এইচটা আমরা বের করার চেষ্টা করি। খুবই সিম্পল ব্যাপার, এখানে জাস্ট আমরা সাইন থিটা অ্যাপ্লাই করে ফেলবো, তাইলে হয়ে যাবে। দেখো এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতে হবে না কস থিটা অ্যাপ্লাই করতে হবে, এটা তোমার আসলে আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, তুমি বুঝতেই পারবা। এখন দেখো আমি তোমাকে একটু সিম্পলি বলি, যে আমরা যেরকম 5 মিটার দেওয়া আছে, এটাকে আমরা ভেক্টরের মতো চিন্তা করতে পারি, যে আমাদের এই 5 মিটার যেটা আছে, সেটা আমি যদি ভূমিতে চিন্তা করি বা এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এই কোণটার সাথে এটা হবে কস, আর উপরে যেটা আছে সেটা হবে সাইন। তাহলে আমাদের এই এইচটা বের করতে হলে আমাদের সাইনই লাগবে। এবার আমরা চিন্তা করলাম যে আমরা ভেক্টর চিন্তা করবো না, এবার সাইন থিটা চিন্তা করবো। দেখো সাইন থিটা যে হলো কি, সাগরে লবণ আছে, লবণ মানে কি, এটা আছে মানে কি, অতিভুজ 5। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এইচ কত হবে, এইচ ইজ ইকুয়াল টু হবে আমাদের 5 ইনটু কত হবে, সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই তো, এই তো। তাহলে এইচ এর মানটা এখানে আমরা বসাই দিই। দেখো তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 5 ইনটু কত হচ্ছে, সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। এই তো, আচ্ছা
তো 80 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু সাইন 60। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 3395 এত জুল। এটা হয়ে গেছে আমাদের আনসার। অনেক সহজ না? অনেক সহজ, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আচ্ছা এইখানে আমরা যদি সিম্পলি চিন্তা করো যে এখানে আলটিমেটলি আমি তোমাকে যদি বলি যে এখানে আলটিমেটলি আমাদের অভিকর্ষ বল ধারাকৃত কাজ কত, তুমি কি বের করতে পারবা? অবশ্যই বের করা ফেলার কথা। অভিকর্ষ বল ধারাকৃত কাজ মানে কি? অভিকর্ষ বল ধারাকৃত কাজ মানে হচ্ছে আমি যে এর বিরুদ্ধে কাজ করতেছি ওইটার বিপরীতে অভিকর্ষ বল। তাই অভিকর্ষ বল কোনটা? এটা সেটা হচ্ছে কি এমজি। আমি কতটুকু উঠছি? এই এতটুকু উঠছি, মানে অভিকর্ষ বল বরাবর কোন দিকে? উপরের দিকে উঠছি। উপরের দিকে উঠছি আর এমজি কাজ করতেছে নিচের দিকে, তাহলে হবে মাইনাস। আর আলটিমেটলি আমাদের এমজি এইচই তো হবে, তাহলে এমজি এইচ হলে এই পার্টটুকু হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ পার্টটুকু হচ্ছে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আর এই ব্যক্তি যে কাজটা করছে সেটা কাইন্ড অফ অভিকর্ষ বলের বিপরীতে কাজ, কিন্তু পজিটিভ কাজ। কেন পজিটিভ কাজ? আমি এই লোকটা ফোর্স দিচ্ছে কোন বরাবর? উপরের দিকে। সরণ কোন দিকে হয়েছে? এই যে দেখো ওয়াই সিক্স বরাবর উপরের দিকে হয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যে আমাদেরকে বলে দেওয়া আছে যে পাশের চিত্র হতে কয়েকটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। এই ব্যাপারটা আসলে আমরা এখানে কেন আনতেছি? এটার একটা বড় একটা রিজন হচ্ছে যে আলটিমেটলি আমরা যখন বিয়োগ শক্তি বের করি ওইটা কাইন্ড অফ একটা মানে রেফারেন্সের মাধ্যমে বের করি, যে কোন রেফারেন্স থেকে চিন্তা করতেছি। এক এক রেফারেন্সে বিয়োগ শক্তি এক এক রকম হইতে পারে, মানে অবস্থার কোনটা থেকে চেঞ্জ করতেছি সেটা আমরা দেখার চেষ্টা করবো। মানে অবস্থানের চেঞ্জ আমরা কি করতেছি? বিয়োগ শক্তিতে অবস্থানের চেঞ্জ। এখন অবস্থানের চেঞ্জ সাপোজ আমার মনে হইতে পারে যে না আমি এখানে ভূমির থেকে উঠাচ্ছি, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে না আমার টেবিলের উপর থেকে উঠাইতেছে, এটাও হইতে পারে। সো টেবিলের উপর থেকে উঠানো অবস্থানের চেঞ্জ, আবার মাটি থেকে উঠানো অবস্থানের চেঞ্জ, তার ডিপেন্ড করতেছে কোথা থেকে উঠাইতেছি, কোনটা রেফারেন্স ফ্রেম ধরতেছি। দেখো এই ম্যাটটা করলে আমরা বুঝতে পারবো। দেখো আমাদেরকে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, এই যে এরকম একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? সো আমাদেরকে যেটা বলছে যে পাশের চিত্র হতে কয়েকটা জিনিস নির্ণয় করো, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার যেটা নির্ণয় করতে বলছে যে দেখো আমাদেরকে বলছে M2 যেটা আছে M2 এর সাপেক্ষে আমাদেরকে বলছে M1 এর বিয়োগ শক্তি বের করতে। তাহলে M2 কোনটা? M2 হচ্ছে আমাদের এইটা, আর M1 হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? বলছে আমাদের M2 এর সাপেক্ষে। M2 এর সাপেক্ষ মানে কি? আমরা এটাকে রেফারেন্স ফ্রেম ধরে নিব। M2 এর সাপেক্ষ মানে কি? এটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিলাম। M2 এর সাপেক্ষে, এই যে M2 এর সাপেক্ষে এটাকে রেফারেন্স ফ্রেম ধরে নিলাম। তা আমাদেরকে যেটা বলছে যে M1 এর বিয়োগ শক্তি, যে M1 যেটা আছে এটা বিয়োগ শক্তিটা বের করতে হবে, ঠিক আছে? সো এটার সাপেক্ষে আলটিমেটলি আমাদের কি লাগবে? আমাদের এইটার ভর লাগবে, আর হচ্ছে আমাদের জি তো জানি এইচ লাগবে। তাহলে এই এইচটা কত? এইচটা হচ্ছে আমাদের ইডি, এইচটা হচ্ছে আমাদের ইডি। ইডি এর মান বা ডিই এর মান কি দেওয়া আছে? সেটা হচ্ছে আমাদের 10 মিটার দেওয়া আছে। তাহলে খুব সিম্পলি আমরা চিন্তা করতে পারি যে আমাদের 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ই হবে E1 ইজ ইকুয়াল টু হবে আমাদের mgh। তাহলে m এর মান কার বিয়োগ শক্তি বের করতে বলছে? আমাদের M1 এর। তাহলে M1 এর ভর কত সেটা দেখতে পাচ্ছি 5 কেজি। জি এর মান তো আমি জানি, জি এর মান হচ্ছে আমাদের 9.8। h কত? h হচ্ছে আমাদের কোন পার্টটুকু? আমাদের এইটা রেফারেন্স ফ্রেম 2 কেজি সাপেক্ষে। তাহলে কতটুকু উঠাইছি? মানে ধরে নিতে পারি যে আমাদের এইটা আমাদের এই জায়গায় ছিল। M1টা সাপেক্ষ মানে কি? এটা সাধারণত বলি যে এই জায়গায় ছিল, এটাকে আমি এখানে উঠাইছি, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি কত? সেটা দেখতে পাচ্ছি এইচটা দেখতে পাচ্ছি 10, এই যে 10। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কত পাবো? এখান থেকে যেটা পাচ্ছি 5 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে দেখতে পাচ্ছি 490, ঠিক আছে? এই তো। এবার 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটাতে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের M3 যেটা আছে এইটার সাপেক্ষে M1 এর বিয়োগ শক্তি। তাহলে M3 কোনটা? M3 হচ্ছে আমাদের এইটা। এই যে এইটার সাপেক্ষে যদি আমাদের M1 এর বের করতে বলছে, কোনটা বের করতে বলছে? M1 এর বিয়োগ শক্তি। তাহলে আলটিমেটলি আমাদের কি লাগবে? দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের E2, যেটা হবে আমাদের সেম কেস mgh। তাহলে m কত? আমাদের M1 এর বের করতে বলছে, তাহলে আমাদের হবে 5 কেজি, জি এর মান 9.8। এবার এইচটা বের করি, চলো। তাহলে এইচটা কোনটা? আমরা ধরে নিতে পারি যে M1টা আমাদের এইখানে ছিল। তাহলে এইখান থেকে আমি যদি এইখানে উঠাই তাহলে কতটুকু উঠাইছি? দেখো এই পার্টটুকু প্লাস আবার এই পার্টটুকু। তাহলে এই পার্টটুকু কত দেখতে পাচ্ছি? সিভি বা বিসি এর মান হচ্ছে 10। তাহলে 10, এই যে 10 প্লাস 10, তাহলে কত পাচ্ছি? 20। তাহলে আলটিমেটলি আমাদের হবে এখানে 10 প্লাস 10, ঠিক আছে? এই তো। তাহলে এই পার্টটুকু আমরা একটু করি। তাহলে বলে দেওয়া হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে দেখতে পাচ্ছি 980 জুল। আচ্ছা এই তো। তাহলে এইবার যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বারটাতে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের দেখি কি বলে দেওয়া আছে। নর্মালি আমরা mgh লিখে ফেলি। তাহলে দেখো কি বলে দেওয়া আছে। M2 এর সাপেক্ষে, কার সাপেক্ষে বলছে? আমাদের এই যে M2 যে আছে, এই ব্যক্তিটা যে আছে, এই যে এইটা, এই M2 এর সাপেক্ষে বলছে আমাদের M3 যেটা আছে, এই যে এই ব্যক্তিটা বা এই বক্সটা, এই M3 এর বিয়োগ শক্তি বের করো।
এইবার দেখার চেষ্টা করি আমাদের সাপেক্ষ কোনটা, এই জায়গায় এটা হচ্ছে আমাদের কি সাপেক্ষ। তাহলে এটা যদি সাপেক্ষ হয়, এটা যদি সাপেক্ষ হয়, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এটা কার 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 বের করতে বলছে 3 কেজি নাকি, বা হ্যাঁ M3 এর বের করতে বলছি। M3 এর ওজন কত, ওজন না ভর হচ্ছে 3, জি হচ্ছে 9.8। এবার এইচটা বের করবো, এইচটা বের করবো। আমাদের রেফারেন্স ফ্রেম কোনটা, রেফারেন্স ফ্রেম হচ্ছে আমাদের এইটা থেকে কি করছি আমি নিচে নামাইছি, নিচে নামাইলে হচ্ছে আমাদের জিনিসটা হয় নেগেটিভ, মানে স্মরণ যেটা আছে ওটাকে বলতে পারি নেগেটিভ, স্মরণ বলতে পারি কি নেগেটিভ। তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে যাবে কি বলতো নেগেটিভ 10। বুঝছো ব্যাপারটা, রেফারেন্স ফ্রেমের উপরে উঠলে পজিটিভ আর নিচে নামলে নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাবে কত -10। তাহলে -10 মানে কত, এই যে এখানে বসাই দিলাম -10। তাহলে এটা কত পাচ্ছি আমাদের 3 × 9.8 তাহলে দেখতে পাচ্ছি -294 জুল। এখন তোমার মনে হতে পারে না ভাই ব্যাপারটা বুঝি নাই, মানে একটু আমাকে রিয়েল লাইফের মতো একটু বুঝান। দেখো খুবই সিম্পল কথা চিন্তা করো, যে আমি যদি মানে ধরো চিন্তা করো আমি এইখান থেকে যদি এই বস্তুটাকে এই রেফারেন্স ফ্রেম থেকে সাপোজ M1টাকে এই রেফারেন্স ফ্রেম থেকে যদি M1 এর কথা চিন্তা করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে সাপোজ M1টা এইখানে ছিল, আমাকে উঠাইতে হয়েছে এইখানে, ঠিক আছে। তাহলে আমাকে ফোর্স দিতে হয়েছে কোন বরাবর, এই বরাবর ফোর্স দিতে হয়েছে, কোন বরাবর ফোর্স দিতে হয়েছে, এই বরাবর। স্মরণ কোন বরাবর হয়েছে, স্মরণও এই বরাবর হয়েছে। তাহলে এই কারণে আমাদের জিনিসটা হচ্ছে পজিটিভ, জাস্ট নর্মালি MGH, ঠিক আছে। আচ্ছা এইবার রেফারেন্স ফ্রেম হচ্ছে আমাদের এইটা, বস্তুটাকে উঠে আনতে হবে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে স্মরণ কোন দিকে বলতো, স্মরণ অবশ্যই আমাদের এই জায়গায়। এবার বলতো ফোর্স কোন দিকে, তোমাকে আমি আগেই বলছিলাম, আমি দেখো বস্তুটাকে যদি এভাবে ছেড়ে দেই তাহলে সেটা নর্মালি নিচে চলে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ছেড়ে দেই বস্তুটা নিচে নর্মালি চলে যাবে। সেটা কে কাজ করছে, সেটা আমাদের অভিকর্ষ বল কাজ করছে, সেটা এইটারও নিচে চলে যাবে। যদি এখানে খালি থাকে এটারও নিচে চলে যাবে। কে কাজ করতেছে, অভিকর্ষ বল কাজ করতেছে। আমাকে যদি এইখান থেকে এই পয়েন্টে যদি আনতে হয়, যে এখান থেকে যদি এই পয়েন্টে খাড়া রাখতে হয়, তোরা ফার্স্টে হচ্ছে এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, এটা যদি থার্ড পয়েন্টে আনতে হয়, তাহলে আলটিমেটলি আমার উপরের দিকে বল প্রয়োগ করতে হচ্ছে। উপরের দিকে বল প্রয়োগ করে রাখলেই আলটিমেটলি বস্তুটা এই জায়গায় স্থির থাকতেছে। তাহলে আমাদের প্রতিটা পয়েন্টে উপরের দিকেই বল প্রয়োগ করতে হয়। এখান থেকে এখানে নামাইতে হইলেও প্রতিটা পয়েন্টে উপরের দিকে বলই প্রয়োগ করতেছি, কারণ নর্মালি তো নিচে পড়ে যাওয়ার কথা, এটাকে আমি উপরে ধরে রাখতেছি কাইন্ড অফ। তাহলে আমার ফোর্স কিন্তু উপরের দিক বরাবরই দিতে হচ্ছে। তাহলে ফোর্স দিতে হচ্ছে কোন বরাবর, উপরের দিক বরাবর, স্মরণ করতেছে নিচের দিক বরাবর। তাহলে এমনিই বোঝা যায় সেটা হয়ে যাওয়ার কথা কত, নেগেটিভ। সেটা কি হয়ে যাওয়ার কথা, নেগেটিভ। তাহলে এটাকে আমরা এমনিও চিন্তা করতে পারি, দেখো যে ভাই এম দিতে হচ্ছে কত, MGH, তাহলে এম দিতে হচ্ছে বা FS এর কথা চিন্তা করতে পারি, তো এফ দিতে হচ্ছে আমাদের MG পরিমাণ, আর স্মরণ হয়েছে আমাদের H ইন্টু কস থেটা, থেটা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার তো বুঝতে পারবা যে জিনিসগুলা, এম এর মান বসাই দিবা 3, জি এর মান বসাই দিবা 9.8, আর এইচ এর মান বসাই দিবা 10, ইন্টু হচ্ছে দেখতে পাবা -1 cos 180 ডিগ্রি, তাহলে দেখতে পাবা -294। দেখছো সবকিছু কানেক্টেড, একদম সবকিছু কানেক্টেড, সবকিছুর সাথে একটা এরকম কানেকশন করে পড়তে হবে। আচ্ছা ওকে, তারপর আমরা একটু আগাই। এবার আমরা সেই আবার স্প্রিংয়ে চলে আসছি, দেখছো স্প্রিংয়ে আবার সেই স্প্রিংয়ে চলে আসছি যে আমরা দেখছিলাম যে আসলে আমরা x1 যদি 0 হইতো, তাহলে আলটিমেটলি আমাদের তার মধ্যে যে কৃতকাজটা হইতো, বা আমার ধারা কৃতকাজ বা স্প্রিংয়ের ধারা কৃতকাজ যেটা হইতো, সেটা হইতো কত হইতো, ½ kx², তাই না। আচ্ছা এখন আলটিমেটলি আমরা যখন শক্তির কথা চিন্তা করতেছি, তো শক্তির কথাতেও আলটিমেটলি আমাদের কাজ চলে আসবে। কাজের ব্যাপারটা হচ্ছে এইটা যে আলটিমেটলি আমি এইটাকে এই এজেন্ট কর্তৃক যদি কোনো ধরনের ফোর্স দেই, তাহলে এই যে একটা ফোর্স দিলাম বা সংকুচিত করলাম বা কিংবা প্রসারিত করলাম, ওইটার ফলে আমার কতটুকু কাজ করতে হয়েছে, আমার যেটা কাজ করতে হয়েছে সাপোজ এটা হয়ে গেছে আমাদের ½ kx², ½ kx² পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে এই কাজটাই কি হবে, বা এই শক্তিটা যে খরচ করলাম এটা কোথায় যাবে, ওটা বস্তুটার মধ্যে জমা থাকবে। তাহলে এই যে বস্তুটার মধ্যে জমা থাকলো ওইটাকে আলটিমেটলি আমরা পটেনশিয়াল বলতে পারি স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে এটা কি করছে, তার অবস্থার চেঞ্জ করছে। এই অবস্থার চেঞ্জ করার কারণে বস্তুটার মধ্যে একটা কি হবে, কাজ করার সামর্থ্য অর্জন করবে। ওই যে কাজ করার সামর্থ্য অর্জন করলো সেটার মধ্যে কি হবে, ½ kx² হিসেবে জমা হবে, ঠিক আছে। তাহলে সেম কেস, আর এটা আসলে আলটিমেটলি খুব একটা ডিটেলসে দেখবো না, যে নর্মালি আমরা জানি যে আমাদের এই যে পটেনশিয়াল যেটা আছে সেটা আমাদের কি ½ kx² হিসেবে জমা হয়েছে। তারপর আলটিমেটলি আমরা যেটা চিন্তা করতে পারি, নর্মালি যদি আমরা যেটা চিন্তা করতে পারি যে ½ kx ফাইনাল স্কোয়ার যেটা আছে -½ kx ইনিশিয়াল স্কোয়ার, এটাকে নর্মালি আমরা চিন্তা করতে পারি যে নর্মালি যদি একদম জিরোতে না থাকে বা সাম্যাবস্থায় না থাকে, তাহলে আমাদের এই এতটুকু কাজ করি, ওইটাই আমাদের কি হবে, বিভব শক্তি আকারে জমা থাকে। ওকে আচ্ছা, এই তো তাহলে এই এতটুকু জানার পরে আলটিমেটলি আমরা এখন বিভব শক্তি আর বলের মধ্যে সম্পর্ক এগুলো আর আমরা খুব একটা দেখবো না, এগুলো আমাদের খুব একটা দেখা লাগবে না। আমরা যা দেখো আমাদের এই ম্যাথটা করার চেষ্টা করি, এই ম্যাথটা করার চেষ্টা করি যে আমাদেরকে দেখো কি বলে দেওয়া আছে, যে একটি স্প্রিংকে উল্লম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে এত কেজি ভরের একটি ব্লক ঝুলালে
স্প্রিংটি 0.2 মিটার প্রসারিত হয়। স্প্রিংটি অজানা কোনো ভর ঝুলানো হলে এটি এত মিটার প্রসারিত হয়। তাহলে আমাদের এই অবস্থা বলছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কত। সঞ্চিত বিভব শক্তি মানে কি, হাফ কে এক্স স্কোয়ার, মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, কিছু যদি না বলে থাকে, আমাদেরকে বলে দেয় না যে x1 = এত, x2 = বলো, তাহলে আমরা কি করবো, হাফ কে এক্স স্কোয়ারে নিব, ঠিক আছে। খুবই সিম্পল জিনিস। একটু প্রথম দিকে একটু কঠিন মনে হইতে পারে। দেখো আলটিমেটলি আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের ধরো একটা কি বলে এটাকে, ভূমি, ঠিক আছে। এখান থেকে একটা স্প্রিং দিলাম, ঠিক আছে। এখান থেকে সাপোজ একটা স্প্রিং ছিল, স্প্রিং। আমাদের বলছে একটি স্প্রিং এ উল্লম্বভাবে ঝুলানো হয়েছে, ঠিক আছে। উল্লম্বভাবে ঝুলানো মানে কি, এই বরাবর, লম্ব বরাবর, ঠিক আছে। লম্ব বরাবর যদি ঝুলাই তাহলে একটা বস্তু তো লাগবে, এই একটা বস্তু আছে। আর না, প্রথমে তো উল্লম্বভাবে ঝুলিয়ে বলছে, নর্মালি আমরা ঝুলাই রাখছি, ঠিক আছে। ঝুলানোর পরে কি করছি আমি জানো, ঝুলানোর পরে এরকম একটা বস্তুকে নিচে ঝুলাই দিছি, এটা আমাদেরকে বলছে। সো বস্তুকে কি করছে, ঝুলে নিচ প্রান্তে 0.5 কেজি ভরের একটি ব্লককে ঝুলানো হয়েছে। তাহলে এটা কত, এটা বলে দেওয়া আছে আমাদের 0.5 কেজি না, 0.5 কেজি, 0.5 কেজি বস্তু ঝুলানো হয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তো ঝুলানো হওয়ার পরে বলছে যে ব্লকটি ঝুলালে স্প্রিংটি হচ্ছে 0.2 মিটার প্রসারিত হয়, প্রসারিত হইতে হবে, ঠিক না। তাহলে 0.2 মিটার প্রসারিত হবে। তাহলে আলটিমেটলি আমরা 0.2 মিটার যদি প্রসারিত করতে চাই তাহলে দেখতে পাবো যে এটা হয়ে গেছে সাপোজ এইটা হয়ে গেছে সাপোজ এইটা, বা একদম এই এতটুকু পর্যন্ত রাখতে পারি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 0.2 মিটার। তাহলে 0.2 মিটার প্রসারিত হয়েছে, 0.2 মিটার প্রসারিত হয়েছে, আমাদেরকে এটা বলে দিছে। আচ্ছা, এইখান থেকে আলটিমেটলি আমাদের যেটা বলি যে আমাদের কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যখন সঞ্চিত শক্তি বা যাই কিছু বলক না কেন, আলটিমেটলি আমাদের কে কিন্তু বের করা লাগেই, ঠিক না। তাহলে আলটিমেটলি আমরা ধরো কোন একটা কেসে আলটিমেটলি সঞ্চিত শক্তি বের করতে চাইলে W আলটিমেটলি আমাদের হাফ কে এক্স স্কোয়ার বের করতে হবে, ঠিক না। হাফ কে এক্স স্কোয়ার বের করতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কেটা বের করা লাগবেই, কেটা কি বের করা লাগবে। তাহলে কেটা বের করার চেষ্টা করি। দেখো এই কেসের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের, তুমি যদি চিন্তা করো এই কেসের ক্ষেত্রে আলটিমেটলি কোনটা যেন থাকে, এই যে এইটা দেখো, এই যে এইখানে আছে। সো আমাদেরকে ধরো এইটা কাইন্ড অফ একটা এজেন্ট কর্তৃক কৃত কাজ। কেন এজেন্ট, কেন বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয় ওইটা আমরা ধরে নিই যে এজেন্ট কর্তৃক বল। এখন এই যে একটা বাড়ি থেকে একটা ব্লক প্রয়োগ করলাম, ওই ব্লকের কোন বলটা, ওই ব্লকের কোন বলটা আসলে এটাকে প্রসারিত করতেছে বলতো, ওই ব্লকে যে অভিকর্ষ বল যেটা আছে, যেটা পৃথিবী তাকে টানতেছে। তাহলে এই যে একটা বল আছে সেটা হচ্ছে আমাদেরকে বলতো mg বা w, ওইটাই কি করতেছে, এটার উপর বা স্প্রিং এর উপর বল প্রয়োগ করতেছে। তাহলে এই যে একটা বল প্রয়োগ করতেছে সেটা আমাদের একটা সরণ দিচ্ছে। তাহলে এই সরণের সমানুপাতিক, এটা কি আলটিমেটলি আমরা জানি। হ্যাঁ, তাহলে এটা যদি আলটিমেটলি আমরা জানি, তাহলে এখান থেকে তো আলটিমেটলি আমাদের কে বের করে ফেলার কথা। আমরা কি জানি যে এজেন্ট কর্তৃক বল যেটা আছে, আমরা কি জানি এজেন্ট কর্তৃক বল যেটা আছে FA যেটা আছে, সেটা ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, সেটা ইজ ইকুয়াল টু KX ছিল না, সেটা ইজ ইকুয়াল টু কি KX ছিল না। আচ্ছা, তখন এজেন্ট কর্তৃক বল যেটা আছে সেটা কোন বলটা আসলে কাজ করতেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে যে ওজন যেটা আছে mg, ওইটাই আলটিমেটলি আমাদের কি দিচ্ছে, ফোর্স দিচ্ছে। এজেন্ট কর্তৃক বল যেটা আছে সেই বস্তুটাই আসলে কি করতেছে, সেই ওজনটাই কি করতেছে, তাকে আসলে স্প্রিংটাকে বড় করতেছে। তাহলে এই mg ইজ ইকুয়াল টু w, ওইটাই আমাদের ফোর্স। তাহলে আমাদের এখানে বসা দিতে পারি যে এটা ইজ ইকুয়াল টু আমাদের mg, তাহলে ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা লিখতে পারি যে KX, এটা ইজ ইকুয়াল টু কি আলটিমেটলি লিখতে পারি KX। তাহলে KX যদি লিখতে পারি, তাহলে এখান থেকে কে বের করে ফেলতে পারবো যে K ইজ ইকুয়াল টু হবে আমাদের উপরে হবে আমাদের mg, নিচে আমাদের কত হবে x। তাহলে দেখো এখান থেকে কি করতে পারি বলতো, m এর মান কত, m এর মান বলে দেওয়া আছে আমাদের 0.5 কেজি, তাই তো 0.5। g এর মান জানি 9.8, কতটুকু স্মরণ করছে বলতো, সেটা হচ্ছে আমাদের 0.2। তাহলে 0.2 একক কি মিটার। সবগুলো যেহেতু সুন্দর করে দেওয়া আছে মিটার বা এস এককে দেওয়া আছে, তাহলে কে এর মান কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। চলো কে এর মান যদি আমরা বের করি, তাহলে উপরে দেখতে পাচ্ছি 0.5 আর হচ্ছে 9.8 আর নিচে হচ্ছে আমাদের 0.2। তাহলে 0.5, 9.8 আর 0.2, তাহলে দেখতে পাচ্ছি আনসার হচ্ছে 24.5 নিউটন পার মিটার, ঠিক আছে। এই তো, তাহলে এই আনসারটা আমরা এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, তো এইটা পাই আসলে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে এটা যে আমাদেরকে যেটা বলছে যে পরবর্তীতে আমি কি করছি জানো, মানে কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে কে তো সবসময় সেমই থাকবে। তাহলে কে যদি প্রত্যেকবার মানে কোন একটা স্প্রিং এর জন্য সেমই থাকে, তাহলে আলটিমেটলি আমাদের আসলে সব জায়গায় আমরা কে সেম কন্ডিশনে আমরা সব জায়গায় কে এর মান একই ধরতে পারি। তো আমাদেরকে যেটা বলছে যে স্প্রিংটিতে অজানা কোন একটা ভর কি করছি, অজানা কোন একটা ভর, এটাকে আর বলতেছে না, এখানে ধরো আরো কিছু ভর যুক্ত করছি। আরো কিছু ভর যদি যুক্ত করা হয় তাহলে আমাদেরকে যেটা বলছে যে সেটা হচ্ছে আমাদের 0.5 মিটার প্রসারিত হয়।
তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0.5 মিটার প্রসারিত করছে। তাহলে আমাদেরকে বলছে ওই অবস্থায় স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি কত। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা জানি ওই অবস্থায় সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে, কে এর মান কত বলছে, কে এর মান দেখতে পাচ্ছি 24.5, তাহলে 24.5 ইন্টু এক্স স্কোয়ার কতটুকু স্মরণ করছে বলতো, সেটা বলে দেওয়া হচ্ছে 0.5। তাহলে 0.5 মিটার প্রসারিত করতে আমাদের কতটুকু বিভব শক্তি জমা হবে সেটা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এই কার্ডটুকু করো যে হাফ ইন্টু 24.5 ইন্টু 0.5 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি 3.0625 জুল। এই যে এই পরিমাণ আসলে আমাদের কি হবে বিভব শক্তি জমা হবে। ডাব্লিউ না বলে এখানে আসলে আলটিমেটলি ইপি বলা ব্যাটার ছিল। ঠিক আছে, সো ডাব্লিউ না বলে এখানে আমরা একটু চাইলে ইপি বলতে পারতাম। ইপি পটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে, তারপর এইটাও আলটিমেটলি আমাদের ইপি পটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে। ঠিক আছে, এই তো এই তো সো এই লেকচার পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করছি আমাদের এইটাই ছিল আমাদের মোটামুটি বলা যায় যে আমাদের লেকচার 4, তাই তো। আচ্ছা, এর নেক্সট লেকচারে আলটিমেটলি আমাদের বলা যায় যে আমরা অনেক ধরনের ম্যাথ করব, তারপর আলটিমেটলি আমাদের আসলে নদী নৌকা না আসলে আমাদের কুয়া খালি করার যে ম্যাথগুলো আছে, তারপর ক্ষমতা ব্যাপারগুলো আছে, ওই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এখন এই যে আমাদের দেখো আমাদের সিলেট বোর্ড 2019 সালে আসা একটা কোয়েশ্চেন, এই ম্যাথটা আসলে একটু দেখে রাখো বলতে আমি কি করি প্রত্যেকটা ক্লাসে পরে আলটিমেটলি আমরা যে নেক্সট যে ম্যাথগুলা করবো ওই ম্যাথের কিন্তু একটা দেখাই দেই যে তোমরা এইচডব্লিউ আকারে করবা। সো এই ম্যাথটাও তোমরা একটু এইচডব্লিউ আকারে করার চেষ্টা করবা, যদি পারো তাহলে তো ভালো, যদি না পারো কোনো সমস্যা নাই, আমি নেক্সট ক্লাস থেকে এটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, সো এই তো, সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।